ঠাস করে চড় মারতেই কিছুটা দূরে ছিটকে পড়ল অপরাজিতা। পলক আবারও বাহু টেনে ধরে দাঁড় করালো। অতিরিক্ত কোনো কিছুই ভালো না অপা। কি ভালো আর কি ভালো না তা আমি নিশ্চয়ই আপনার থেকে শিখব না? অবশ্যই শিখবে, আমি তোমার টিচার। কোন বা টিচার আপনি? আপনার ব্যবহার টিচারের মতো, একটা বখাটে রাস্তার ছেলের মতন। আবারও চড় পড়ল অপরাজিতার গালে। তুমি কোনোদিন মানুষ হবে না। কী সব কথা এইটুকু মেয়ের মুখে, মাত্র পরে ইন্টার ফার্স্ট ইয়ারে, আর একদিন যদি এরকম বাজে কথা মুখ থেকে বের হয়, ওই মুখ আর মুখ থাকবে না। ঘর থেকে বেরিয়ে চলে গেল পলক। রাগে ফুঁসতে থাকলো অপরাজিতা। অপরাজিতা রহমান বাবার একমাত্র মেয়ে, আদরের দুলালি, বেশ বড়লোক পরিবারের সন্তান। বাবা মায়ের অনেক চাওয়ার পর পাওয়া সন্তান, তাই একটু বেশি আহ্লাদি, যার ফলে খুব জেদি আর উগ্র মেজাজের। তবে 3 বছর বয়স রেখেই মা মারা গেছেন। বাবার আদরেই বড় হয়েছেন, শহরের সবচেয়ে নামকরা কলেজে পড়ে। অপরদিকে নিশান পলক নামকরা ইন্ডাস্ট্রির মালিক, বাবা মায়ের দ্বিতীয় সন্তান হলেও এখন একা। একমাত্র বোন পালিয়ে বিয়ে করে ফেলেছে, যার খবর পেয়ে বাবা স্ট্রোক করে দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। বছর 7 হবে মারা গেছে। যখন পলকের বয়স 21 বছর, মাকে নিয়েই তার পরিবার। এখন তার বয়স 28 পেরিয়ে 29 ছুঁই ছুঁই। অথচ যে মেয়েকে ভালোবাসে তার বয়স এখনো 18তে পড়েনি। মেয়েটা আর কেউ নয়, তার স্টুডেন্ট অপরাজিতা, যার জন্য সে কলেজে গেস্ট লেকচারার হিসেবে জয়েন করেছে। পলক বেরিয়ে যাওয়ার পরই অপরাজিতা ঘর থেকে বের হয়। বাবা তাকে ডেকে পাঠিয়েছেন। অপার সামনে ইয়ার চেঞ্জ এক্সাম, তাই যেন কাল থেকে তাকে পড়াতে আসে। অথচ এই ব্যাপারে সে কিছুই জানে না। সে কিছুতেই এই লোকের কাছে পড়বে না। গত 2 মাসে বেশ রাগ আর বিরক্ত এই লোকের উপর। কলেজে আসে, 7 দিন পর পর ক্লাস নেয়। যে দিনটায় ক্লাস নেয় ওই দিনটা বিষের মতো লাগে অপার কাছে। আর এখন কিনা বাড়িতে সপ্তাহে 4 দিন সহ্য করতে হবে। ভাবা যায়? কিছু বলতেও পারবে না, কারণ বাবা পড়ালেখার ব্যাপারে বেশ সিরিয়াস। সোফায় বসে আছে পলক। সামনে আদনান সাহেব বসে কথাবার্তা শেষ করে বলল, বাবা নাস্তা খাও, আমার একটু শরীর খারাপ করছে, আমি একটু ঘরে যাই। জি আঙ্কেল, অবশ্যই। আদনান সাহেব ঘরে চলে যেতেই পলক ইশারায় অপাকে ডাকলো। অপা মুখ ভেঙচি কেটে সোফায় যেয়ে বসলো। গালে 5 আঙ্গুলের দাগ স্পষ্ট। পলক উঠে অপার পাশে বসলো। দেখো আপা, আমি তোমাকে মারতে চাইনি আর মারতে চাইও না, কিন্তু তোমার এক একটা কর্মকাণ্ড আমাকে তোমার গায়ে হাত তুলতে বাধ্য করে। কাল ক্লাস শেষে বলেছিলাম নয়নের সাথে মিশবে না, ছেলেটা ভালো না, তাও তুমি সেদে সেদে ওর হাত থেকে আইসক্রিম খেলে। আজ আমায় ডেকেছে তোমার বাবা তোমাকে পড়ানোর জন্য, আর তোমাকে বলল তোমার ঘর দেখিয়ে আনতে। তুমি কি করলে? ঘরে নিয়ে গিয়ে আমার কলার ধরে আমায় থ্রেট করা শুরু করলে। এসব কোনো ভদ্র আচরণ, ভদ্র মেয়ের কাজ? আমি অভদ্র আপনি জানেন না? জানি, এতটা অভদ্র জানতাম না। কাল থেকে শিখিয়ে দিব ভদ্রতা। কাল আপনি পড়াতে এলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তোমার বাবা আমায় বলেছে তোমায় 3 দিন পড়াতে, কারণ তুমি তো ভালো করেই জানো আমার অফিস সামলে তারপর কলেজের দিকে মন দিতে হয়, সেখানে তোমায় পড়ানোটা। তোমার বাবা ভেবেছে আমি রাজি হব না, কিন্তু আমি তো এটাই চেয়েছিলাম, তাই অজুহাত দেখিয়ে 4 দিন বানিয়ে নিয়েছি। বলেই চোখ টিপল পলক। অপা চিৎকার করে বলল, আপনাকে আমার সহ্য হয় না, তবুও কেন এমন করেন আমার সাথে বলুন তো? আহ, চিৎকার করছো কেন আপা? তোমার বাবা জানলে সমস্যা তোমারই হবে। হয়তো আমার সাথে তোমার বিয়েটাও দিয়ে দিতে পারে, তখন কিন্তু। চুপ হয়ে গেল অপা। উঠতে নিল কিন্তু পারল না। পলক হাত টেনে কোলে বসিয়ে দিল। ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, চলে যাচ্ছ? যাও, কিন্তু কাল থেকে 6 দিন পর কলেজে দেখা হবে, তাই ভেবো না আমি তোমার খবর পাবো না। তুমি 24 ঘন্টা কি করো সব খবর আমার কাছে থাকে, তাই কথার অবাধ্য হওয়ার চেষ্টাও করো না, ফল ভালো হবে না। কাল সন্ধ্যা 6টায় আমি আসছি, বই খাতা নিয়ে রেডি থেকো, আর অনলাইনে থাকবা কম। 10টার পর অ্যাক্টিভ পেলে খবর আছে,
যাও এখন ঘরে যাও। বলেই অপাকে কোল থেকে উঠিয়ে দিল। এদিকে রাগে অন্ধ হয়ে গেছে অপা। ঘরে গিয়ে ধরাম করে দরজা আটকে দিল। বিছানার বালিশ বেডশিট ছুঁড়ে ফেলে দিল অপা। বাহির থেকে গাড়ির হর্নের আওয়াজ এলো। বুঝতে পারলো পলক চলে যাচ্ছে। দাঁত কটমট করে বিছানাপত্র তুলে এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। কিন্তু সারা রাত ঘুমাতে পারল না। এক অজানা কারণে ঘুম এলো না। সারা রাত নির্ঘুম কাটিয়ে দিল। কিন্তু সকাল হতেই ঘুমের রাজ্যে চলে গেল অপা। সেদিন আর কলেজে যাওয়া হলো না অপার। সন্ধ্যায় বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল। অপা জানালার পাশে বসে ফেসবুকিং করছিল। স্যারের কথা শুনে যেন গায়ে জ্বালা ধরল। ফোনটা আছড়ে বিছানার উপর ফেলে উঠে দাঁড়িয়ে ঘুরতেই দেখে পলক হাসি মুখে দাঁড়িয়ে আছে। মুখটাকে কালো করে বেডরুমের সাথে অ্যাডজাস্ট রিডিং রুমে ঢুকে পড়ল। পিছু পিছু পলকও গিয়ে বসলো। চেয়ার টেনে বসে ব্যাগ থেকে বই বের করে পলকের সামনে ছুঁড়ে দিল অপা। হাতের মুঠো শক্ত করে চেপে অপার দিকে সম্পূর্ণ ঘুরে বসলো পলক। নিজেকে যথেষ্ট শান্ত রেখে বলল, অপা, তুমি ভেবো না আমি তোমার সাথে ভালো ব্যবহার করি বিধায় আমি শান্ত ছেলে। আমার রাগ নেই, এটা মনে করার কিছু নেই। তার ছেলের হাসি হাসলো অপা। ভদ্র কিভাবে বানাতে হয় তা আমি জানি, আর তোমাকে ভদ্র বানিয়েই আমি ক্ষান্ত হব। দেখুন, আপনার লেকচার বন্ধ করে পড়াতে এসেছেন, পড়ান। খাতা নিয়ে কিছু রসায়নের ক্যালকুলেশন উঠিয়ে অপার দিকে এগিয়ে দিল পলক। খাতার দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, দেখুন স্যার, আমি আপনাকে যতটা অপছন্দ করি তার থেকেও বেশি অপছন্দ করি এই 11 অধ্যায়টা। মুচকি হাসলো পলক। এটাই পড়তে হবে। রাগে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে অপার। দাঁতে দাঁত চেপে বিক্রিয়া সহ সম্পূর্ণ আলোচনা লিখল, যার কিছু সঠিক হলো, কিছু হলো না। পলক সেগুলো বুঝিয়ে দিতে লাগলো অপাকে। অপার মনোযোগ অন্যদিকে। কাল যেভাবেই হোক নয়নের প্রপোজাল অ্যাকসেপ্ট করবে ও। এই স্যারের থেকে দূরে দূরে থাকতে হবে। বিরক্তকর একজন মানুষ কেন যে ওর সাথে এমন করে তার কোনো সুস্পষ্ট কারণ খুঁজে পায় না অপা। এসব চোখ এড়ালো না পলকের। কোনো রকম 1 ঘন্টা পরে উঠে গেল অপা। ঘন্টার অপেক্ষাতেই যেন ছিল ও। বইপত্র সেভাবে রেখেই উঠে গেল। পেছন থেকে হাত টেনে ধরে কাছে টানলো পলক। চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, খুব জলদি তোমায় পার্মানেন্টলি নিজের করে নিব, সপ্তাহখানিক সময় দাও। বলেই মুচকি হাসলো। অপাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেল। বোকা বনে তাকিয়ে রইল অপা। পরদিন ইউনিফর্ম পরে ব্যাগ হাতে ডাইনিংয়ে গেল অপা। গুড মর্নিং বাবা বলে চেয়ার টেনে বসতেই চোখ কপালে উঠে গেল। বাবার পাশের চেয়ারে বসে আছে পলক। মুচকি মুচকি হাসছে। কপাল কুচকে গেল অপার। স্যার, আপনি এত সকালে এখানে? পলক কিছু বলার আগেই অপার বাবা বললেন, আমি আসতে বলেছি মামুনি। আসলে আমি একটা কাজে শহরের বাইরে যাচ্ছি। এতদিন আমি শহরের বাইরে গেলেও তো তোমার সাথে রেনু আপা থাকতো, কিন্তু রেনু আপার স্বামী মারা গেছে আজ ভোরে। উনি গ্রামে গেছেন। এখন তোমায় একা রেখে যাওয়াটাও তো পসিবল না। তাই তুমি সপ্তাহখানেক পলকদের বাসায় থাকবে। হোয়াট? বলে দাঁড়িয়ে গেল অপা। বাবা, আর ইউ ম্যাড? একজন অপরিচিত লোকের বাসায় আমি কি করে থাকি? তুমি কি? কুল মাই প্রিন্সেস, কুল। তুমি ভাবলে কি করে একজন অপরিচিত লোকের বাসায় তোমায় আমি রেখে যাব? পলক আমার আত্মীয়র চেয়েও কাছের লোক। ওর বাবার আর আমার 19 বছরের বিজনেস ছিল। আর তোমার মাকে আমি কিভাবে বিয়ে করেছি শুনবে? সে পলকের মায়ের বেস্ট ফ্রেন্ড ছিল। ভাবের মাধ্যমেই আমাদের বিয়েটা হয়েছে। আর পলককে আমি ছোট থেকে বড় হতে দেখেছি। তার জন্যই ওকে তোমায় পড়ানোর দায়িত্বটা দিয়েছি। অন্য কেউ হলে এত বিশ্বাস আমি করতাম না। অপা মাথা নিচু করে বসে আছে। রাগে তার শরীর জ্বলছে। বাবা, এটা কি করে করতে পারলো? যাকে আমি 1 মিনিটও সহ্য করতে পারি না তাকে কিনা 1 সপ্তাহ সহ্য করতে হবে? ও মাই গড! আপা, প্যাক করে নাও। পলক তোমায় কলেজে ছেড়ে দিয়ে তোমার ব্যাগ নিয়ে বাড়ি চলে যাবে। আমি একটু পরেই রাজশাহীর উদ্দেশ্যে রওনা হব। অপা না খেয়েই উঠে গেল। লাগেজ বের করে টি-শার্ট, টপস, স্কার্ট, জিন্স সব এলোমেলোভাবে ব্যাগে ঢুকিয়ে বেরিয়ে এলো। বাবার কাছে বিদায় নিয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে।
মেয়ে বেরিয়ে যেতেই কাউকে কল করলো আদনান সাহেব। সালামের উত্তর দিয়ে বলল, কাগজপত্র রেডি করো, আমি আজকেই উইল করব, আমি আসছি। তারপর কল কেটে অন্য কাউকে কল করে সালাম দিল। ভাবি, যা করার জলদি করতে চাই, আমার সময় ফুরিয়ে আসছে। ওপাশ থেকে কি বলল শোনা গেল না। কল কেটে স্ত্রীর ছবিটার সামনে দাঁড়ালেন আদনান সাহেব। আমার দায়িত্ব আমি পালন করে যাচ্ছি জয়া, আমি পালন করে যাচ্ছি। বলেই 2 ফোঁটা চোখের পানি ফেলল। গাড়িতে বসে আছে পলক আর অপা। অপা অনবরত বকবক করেই যাচ্ছে। ননস্টপ কথা বলা এই মেয়ের স্বভাব, কথা ছাড়া যেন বাঁচতেই পারে না। পলক নীরবে সব শুনছে আর মুচকি মুচকি হাসছে। দেখুন, আপনাদের বাসায় কে কে আছে? আমি কিন্তু ওখানে যেয়ে একটা সঙ্গী চাই। বাড়িতে যেমন রেনু খালার সাথে কথা বলি সেরকম। আপনাকে আমার পছন্দ না, তাই আপনার সাথে বলবো না। আর শুনুন, বাবার বন্ধুর ছেলে আপনি, আমায় বলেননি কেন? আর আমায় আগে থেকে চেনেন তো কেন বলেননি? আগে থেকেই চেনেন বললে এইভাবে অসভ্যতামি করেন, তাই না? আপনি একটা বাজে ছেলে। বাবা তবুও কেন আপনাকে এত বিশ্বাস করে বুঝি না। এই মেয়ে, আমি তোমার সাথে অসভ্যতামি করি? প্রকুচকে বলল পলক। করেনি তো, বেয়াদবিও করেন। কি বললে? এইটুকু মেয়ে, আমি তোমার সাথে বেয়াদবিও করি? বেয়াদবির কি বুঝো তুমি? অনেক কিছু বুঝি। সেসব কথা বাদ দাও। আজ কলেজে যে নয়নের ধারে কাছেও ঘেঁষতে যেন না দেখি, তাহলে কি পরিণাম ভালো হবে? আপনি কে ভালো খারাপ করার? আজ আমি নয়নের প্রপোজাল একসেপ্ট করব। ছেলেটাকে আমার হেব্বি লাগে। আমি তো আর কিছু বলতে পারল না অপা। পলক গাড়ি সাইড করে ততক্ষণে অপার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়েছে। অপা ধাক্কাতে লাগলো। 1 ইঞ্চিও সরল না পলক। এবার সমানে পিঠে বুকে খামচাতে লাগলো। পিঠ ছিল রক্ত বেরিয়ে গেছে প্রায়। তখন ছাড়লো পলক। রাগে কাঁপছে অপা। ঠাস করে চর বসিয়ে দিল পলকের গালে। পলক কিছু বলল না, চোখ মুখ শক্ত করে তাকিয়ে রইল অপার দিকে। নিজের ঠোঁট ঘষছে অপা। গাড়ি থেকে নামার চেষ্টা করলে বা হাত টেনে নিজের মুখের কাছে আনলো পলক। আজ যদি উল্টাপাল্টা কিছু দেখেছি তো এর চেয়েও বাজে কিছু হবে। আর এমন কিছু করব যা তোমার মতো মেয়ের ধারণার বাহিরে। সারাটা জীবন হাত কামড়াবে তখন। ধাক্কা দিয়ে সরালো অপাকে। দ্রুত ড্রাইভিং করে কলেজে এসে পৌঁছালো। গাড়ি থেকে নেমে দাঁড়ালো পলক। অপরাজিতা এরকম একটা কাজ করবে কল্পনাও করতে পারেনি পলক। অপা গাড়ি থেকে নেমে দৌড়ে যেয়ে মাঠের মাঝখানে গিয়ে নয়নকে জড়িয়ে ধরল। পাশের সবাই ওদের দিকে তাকিয়ে হাততালি দিতে লাগলো। কেউ কেউ ছবি তুলতে লাগলো। এমনভাবে দুজন দাঁড়িয়ে আছে যেন ফিল্মের শুটিং করছে। পলক হাত মুঠো করে এগিয়ে এলো মাঠের মাঝখানে। স্যারকে দেখে সবাই কেটে পড়ল। পাশে 2টো ছেলের থেকে ফোন নিয়ে ছবিগুলো নিজের ফোনে নিল পলক, আর সে ফোন থেকে ডিলিট করে দিল। অপা মুচকি হেসে পলকের কাছে এসে ধীরে বলল, মিস্টার নিশান পলক, আমি কি কি করতে পারি তা আপনার চিন্তাধারার বাহিরে। একটা শয়তানি হাসলো পলক। আমার ড্রাইভার এসে তোমায় নিয়ে যাবে ক্লাস শেষে, গেটে থেকো। একটা শয়তানি হাসি হাসলো পলক। আর কিছু না বলে গাড়ির দিকে চলে গেল। পলকের এমন ব্যবহারে অবাক না হয়ে পারল না অপা। তবে তা বেশিক্ষণ স্থায়ী হলো না। নয়ন অপার কাঁধে হাত রেখে ক্লাসের দিকে চলে গেল দুজন। পলক গাড়ি থেকে তা স্পষ্ট দেখতে পেল। ফোন বের করে কল করতে করতে গাড়ি নিয়ে চলে গেল। রাজীবের বুকে 3টা গুলি ধরতেই ফোন বেজে উঠল আদনান সাহেবের। দ্রুত গাড়িতে উঠে ফোন রিসিভ করলেন। হ্যালো পলক বাবা, বলো। আচ্ছা, আমি দেখেছি। বলেই ফোন কেটে দিয়ে দ্রুত ড্রাইভ করে সেখান থেকে চলে যায়। এদিকে অফিসে বসে আছে পলক। কোনো কাজেই মন বসছে না। মিস্টার আদনান যদি অপার বিয়ে রিয়াদের সাথে ঠিক করেও আসে, সেটা নয় ম্যানেজ করা যাবে। কিন্তু মিস্টার রাজীবের সাথে যদি ঝামেলা না হয়, সব ঠিক হয়ে যায়, তাহলে তো না, এটা কিছুতেই হতে দিব না আমি। আমার প্রতিশোধ আমি পূরণ করবই, আর আমার অপাকেও বাঁচিয়ে নিব। তার আগে প্ল্যান মাফিক সব করতে হবে। অফিস থেকে বেরিয়ে ড্রাইভারকে কল করে বলল পলক নিজেই যাবে অপাকে আনতে। কথা মতো সে নিজেই যেয়ে অপাকে নিয়ে এলো। এভাবে ক্লাস থেকে ডেকে প্রিন্সিপালের কাছ থেকে ছুটি নিয়ে কেন নিয়ে এলো কিছুই বুঝতে পারছে না অপা। ড্রাইভিং সিটে বসে অপার সিট বেল্ট আটকে দিল। স্টিয়ারিংয়ে হাত রেখে স্টার্ট দিতেই অপা চিৎকার করে উঠল। মুখ কুচকে সেদিকে তাকালো পলক।
ফুচকা 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 খাবো স্যার, ফুচকা খাবো। গাড়ি ফুরুত করে এগিয়ে গেল সামনের দিকে। অপা পারছে না পলককে গিলে খায়। এই কিপটে, এই আমাকে ফুচকা না খাইয়ে নিয়ে এলেন কেন? হ্যাঁ, আপনার কি পকেটে টাকা নেই? না থাকলে কি আমার কাছে আছে? আমার টাকায় খেতাম, আপনাকেও খাওয়াতাম। কেন চলে এলেন? কেন কেন কেন? এই মেয়ে থামবে? কেন থামবো? আমি থামবো না। আমার ফুচকা চাই মানে চাই, এক্ষুনি চাই। ফুচকা ফুচকা খাবো। অপা, একদম ধমকাবেন না। কিপটামি করে চলে এসেছেন, আবার ধমকান, সাহস তো কম নয়। পরে খেও। এক্ষুনি খাবো, গাড়ি ঘুরান। অপরাজিতা প্লিজ। আর কিছু বলল না আপা, গাল ফুলিয়ে রইল। পলক বার কয়েক আর চোখে দেখল ওকে। এই হালকা ঠান্ডাতেও কপালে ঘাম জমেছে পলকের। একটা শুকনো কিন্তু গভীর চিন্তা তাকে গ্রাস করছে। সব প্ল্যান ভেস্তে যাবার চিন্তা। আদৌ কি তার পরিকল্পনা সফল হবে? শেষ করতে পারবে তো ওই নরপিশাচটাকে, ওই খুনিটাকে? অপার কথাই ধ্যান ভাঙল পলকের। এই মেয়েটা 1 মিনিট সময়ও চুপ থাকতে পারে না। উফ, কানের পোক মেরে ফেলে একদম। এত কথা যে কিভাবে বলতে পারে আল্লাহ। এই বলে আমায় একদম অপছন্দ করে করে তবুও চুপ থাকে না, নন স্টপ মুখ চলতেই থাকে। খুব স্বাচ্ছন্দ্যে অপাকে ঘরে ঢুকালেন পলকের মামুনি তিশা বেগম। অপা আন্টিকে সালাম দিয়ে জড়িয়ে ধরল। দুজন কিছুক্ষণ সোফায় বসে গল্প করলো। তারপর পলক একটা রুম দেখিয়ে দিয়ে বলল, এটা তোমার রুম, ব্যাগও রুমেই আছে, যাও ফ্রেশ হয়ে নাও। আমি তাহলে ফ্রেশ হয়ে আসি আন্টি। যাও আম্মু, আমি তোমার জন্য খাবার রেডি করছি। ইজি চেয়ারটায় বসে সিগারেটের সাথে মদ পান করছেন আদনান সাহেব। তার ক্রাইম পার্টনারকে তার হাতে খুন হতে হবে কখনো ভাবেনি আদনান সাহেব। শুধু ক্রাইম পার্টনার তো নয়, জানাই জিগের দোস্ত ছিল। সে গিয়েছিল পূর্ব আর আশারের নামে সব উইল করে দিতে, তার সাথে রিয়াদ আর অপার বিয়ে ঠিক করতে। কিন্তু রাজীব প্রপার্টির জন্য এভাবে পাল্টি খাবে ভাবেনি আদনান। তাই তো হবু বিয়াইকে খুন করে শহর ত্যাগ করতে হলো। ইজি চেয়ারটায় বসে ঝিমাচ্ছেন তিনি। হঠাৎ টেবিলের উপরে থাকা দুটো অ্যান্ড্রয়েড ফোনের একটিতে টোন বেজে উঠল। সিগারেটের শেষ অংশটা পাশে থাকা ডাস্টবিনে ফেলে ফোন হাতে নিল। নিশান পলকের হোয়াটসঅ্যাপ থেকে 4-5টা মেসেজ। তার মেয়ে অপার সাথে আরেকটা ছেলের ক্লোজ পিক। যদিও এইসবে কিছু যায় আসে না তার, তবুও বাবা নামক একটা উপাধি পাওয়ায় একটু তো ভাবা উচিত। ফোনটা রেখে একটা কথা গভীরভাবে ভাবতে লাগলেন আদনান সাহেব। মেয়েটা তার পরের ঘরের সন্তান হলেও তার তো বাকিটা জীবন কাটানোর জন্য একটা ব্যবস্থা করে দেওয়া দরকার। অন্তত 3 বেলা ভালো মন্দ খেতে পারে এমন ঘরে বিয়ে দিয়ে দেওয়া দরকার। আচ্ছা, পলকের কাছে দিয়ে দিলে কেমন হয়? কিন্তু ও যে শত্রুর ছেলে, হারে এক জায়গায় হলেই হলো। ওহ, মেয়ে 3 বেলা খেতে পেলেই হলো, পলক মন্দ কিসের? তাছাড়া অতীত তো 20 বছর আগেই কেটে গেছে, আর উইল হয়ে গেছে, সে ওলা পাত্তা হয়ে যাবে। 2 ছেলে স্ত্রী নিয়ে বেশ ভালো কাটবে তার। দীর্ঘশ্বাস নিয়ে উঠে দাঁড়ালো। পাঞ্জাবি পাল্টে নতুন পাঞ্জাবি পরে নিল। আতর মেখে মানিব্যাগ নিয়ে বেরিয়ে গেল বেশ উৎফুল্লতার সহিত। ফোন দুটো ভুল করে রেখে গেছে। অপাকে নিজ হাতে খাইয়ে দিয়েছিলেন তিশা বেগম। সদর দরজা থেকে লম্বা সালাম ভেসে আসলো। আসসালামু আলাইকুম ভাবি। তিশা বেগমের মুখটা পাণ্ডুর ন্যায় ফ্যাকাশে হয়ে গেল। তবুও পলকের দিকে তাকাতে সে চোখ ইশারায় হাসি মুখে, ওয়ালাইকুম আসসালাম। বললেন বাবা তুমি যাওনি রাজশাহী? তবুও পলকের দিকে তাকাতে সে চোখ ইশারা করাই হাসি মুখে। মুখটাতে রাগী ভাব এনে অপার হাত ধরে ড্রয়িং রুমের মাঝখানে দাঁড় করালেন আদনান সাহেব। তুমি তা দিলেই কই? কেন বাবা, কি হয়েছে? চল বাড়ি, আজকেই তোমার বিয়ে দিয়ে দিব আমি। বাবা কি বলেছো? কি করেছে আমি? কি করো নি তাই বলো। বলি পকেট হাতড়ে ফোন খুঁজতে লাগলো। ফোনটা ফেলে আসছি। কলেজের সে ছেলেটাকে যার সাথে তুমি মাঠে জড়াজড়ি করেছিলে, তুমি এতটা নিচে নামতে পারো? আমি এসবের জন্য কলেজ পাঠাই তোমায়?
অপা রাগে ভাব নিয়ে পলকের দিকে তাকিয়ে বলল, সব আপনি করেছেন। আপনি বাবাকে। আর কিছু বলার আগেই ধমক দিল আদনান সাহেব। চুপ করো। ও না বললে কি করে জানতাম তোমার কুকর্মের কথা? বাবা। সেটা রাগে মুড নিয়ে দাঁড়িয়ে আছে অপা, পারছে না পলককে গিলে খায়। দূর থেকে পলক মুচকি মুচকি হাসছে। শয়তানি হাসলো অপার দিকে তাকিয়ে। তিশা বেগম সুর লাগিয়ে বললেন, বৌমা তো আমিও খুঁজছি ভাই, তা মেয়েকে কি আমার ঘরে দেয়া যায় না? আদনান সাহেব বুঝেও না বোঝার ভান করে বলল, ঠিক বুঝলাম না ভাবি, আমরা বসে কথা বলি। জি অবশ্যই। বলেই সোফায় বসলেন আদনান সাহেব। আসলে আমি বলতে চাইছি, অপাকে আমি আমার পলকের বউ করে আনতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আদনান সাহেব পুরো কথা শেষ করার সাথে সাথেই বলল, আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। তাছাড়া পলক খুব ভালো ছেলে। তিশা বেগম ঘাড় ঘুরিয়ে ছেলের দিকে তাকাতেই সে মেয়েকে হাসি দিল। ফার্স্ট প্ল্যান সাকসেসফুল, ইশারায় বলতেই বেস্ট অফ লাক বলল জয়। ততক্ষণে জটলা পাকাতে উদ্যত অপা। বাবা, উনি আমার স্যার, আমি ওনার স্টুডেন্ট। আমি কি করে? চুপ করো, তোমার মতামত কেউ চায়নি। কি কাণ্ড করো তা তো জানো বাকি নেই। বাবা হয়েছি। অপার এবার কান্না চলে এলো, ভীষণ কান্না। তবুও দাঁতে দাঁত চেপে ঠাই দাঁড়িয়ে রইল। তাহলে ভাই কবে? পুরো কথা শেষ হতে দিলেন না আদনান সাহেব, বলে উঠলেন, আজ হলে তো ভালো হতো, কিন্তু আজ তো প্রায় বিকেল হয়ে গেছে। ও নিয়ে আপনি কিছু ভাববেন না আঙ্কেল, আপনি যখন চাইছেন আজই সব ব্যবস্থা করছি। বেশ খুশি হলেন আদনান সাহেব। কাঠখড় না পুড়েই এত বড় স্বার্থ হাসিল করতে পারবে তার কল্পনায় আসেনি। তিনি গায়ে নিয়ে বেশ আয়েশ করে সোফায় বসলো। তিশা বেগম অপাকে উপরে যেতে বলে সেও গেল। পলকের কাছে গিয়ে বলল, বাবা সব রেডি করেছিস তো? ধরা পড়লে কিন্তু। ঘাবড়িও না মা, সব রেডি। আর এখন ধরা পড়লেও সমস্যা নাই, সাথে সাথে শ্যুট করে দিব। কারণ খবর পেয়ে গেছি আদনান রাজীবকে খুন করে এখানে এসেছে। কি বলছিস? এত পরাণের বন্ধু? টাকার কাছে এসব কিছু না মা। রাজীব যখন জানতে পারল অপাকে রিয়াদের সাথে বিয়ে দিলেও অপার নামে কোনো প্রপার্টি দিবে না, তখনই বেঁকে বসলো রাজীব। অমনি কথা তর্কাতর্কি চলতে থাকে। এক সময় শ্যুট, আর তাই তো সে আমার সাথে অপার বিয়ে দিতে রাজি হলো। কিন্তু একটা কথা বুঝছি না, এত তাড়াহুড়ো করছে কেন? এক সপ্তাহ পরে হলেও তো হয়, ধুমধাম করে হতো। মা, পরশু অপার জন্মদিন, মানে 18 বছর পূর্ণ হবে, তাই এ তাড়াহুড়ো। আদনান চায় ওর 18 বছর হওয়ার আগেই তার 2 ছেলের নামে প্রপার্টি ভাগ করে দিয়ে সিঙ্গাপুর চলে যেতে। কারণ 18 হলে অধিকার চাইতে পারে বা ঝামেলা হতে পারে উইল করতে। কি বলছিস? ঠিকই বলছি মা, আজ বিয়ে হলে সে কালই চলে যাবে। যা করার আজই করতে হবে তাহলে। তুমি টেনশন নিও না, আমি সব ঠিক করে ফেলেছি। আমরা সফল হব তো বাবা? হব মা, ইনশাল্লাহ হব। মায়ের কপালে চুমু খেল পলক। তিশা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে অপার কাছে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে গেল। নতুন লাল শাড়ি আর নিজের কিছু গহনা দিয়ে অপাকে সাজিয়ে দেয় তিশা বেগম। অপার রাগে মাথা ছিঁড়ে যাচ্ছে, তবুও মুখ শক্ত করে সব সহ্য করছে শুধু বাবার কথায়। নিচে নিয়ে আসতেই দেখলো পলক, আদনান সাহেব, উকিল, কাজী সহ আরো একজন লোক বসা। পাশের বাড়ির মনা আন্টিও এসেছেন। অপাকে পলকের পাশে বসিয়ে নিজে মনা বেগমের পাশে বসলেন তিশা। একটা খাতায় এসব লিখে পলকের দিকে এগিয়ে দিল কাজী। পলক সাইন করে অপার দিকে এগিয়ে দিল। অপা কাপা হাতে কলম ধরল। বাবার দিকে তাকিয়ে কিছু বলতে নিলেই তিনি চোখ বড় বড় করে বলল, সাইন কর। অপা সাইন করে নিল। কাজী সাহেব অত টাকা দেন মোহরে, অমুকের পুত্রের সাথে বিয়েতে রাজি থাকলে বলুন কবুল। এভাবে অপাকে কবুল বলতে বলল। প্রথমবার একটু দেরি বললেও বাকি দুবার তাড়াতাড়ি বলে দিল বাবার ধমকানিতে। পলক তো এক নিঃশ্বাসে বলে ফেলল। সবাই মিষ্টি মুখ করল। কাজী বেরিয়ে গেল। মনা বেগমের ফোন বাজতে সে জানালো তার হাজবেন্ড এসেছে অফিস থেকে। সেও চলে গেল। কাজীর সাথে আসা লোকটাও চলে গেল। সোফায় বসা 4 জন মানুষ।
অপা, পলক, উকিল আদনান, তিশা বেগম। পলকের চোখের ইশারায় উকিল ফাইল বের করে আদনান রহমানের সামনে রেখে বলল, স্যার সাইন করুন এখানটায়। কিসের পেপার? বলেই প্রথম পাতায় চোখ বুলালেন তিনি। দ্বিতীয় পাতায় যেতেই পৃষ্ঠ উল্টোতেই উকিলের ফোন বেজে উঠল। হ্যালো বলে চিল্লাতেই সবাই তার দিকে তাকালো। হ্যাঁ হ্যাঁ বলেই ফোন রেখে দিয়ে বলল, স্যার জলদি সাইন করুন, সময় কম, আমার যেতে হবে। আর না পড়ে পরপর 3 পাতায় সাইন করে দিলেন আদনান সাহেব। আদনান সাহেব বললেন, রেজিস্ট্রেশন পেপার 3টে কেন? আসলে অপরাজিতার তো 18 হতে কিছুদিন বাকি, তাই 18 হলে সরকারিভাবে সিল হয়ে কাবিননামা আসতে একটা লাগবে, আরেকটা আমার কাছে রাখতে হবে, আরেকটা পলক বাবার কাছে রাখতে হবে। ও আচ্ছা। বলে আর ঘাটলেন না তিনি। উকিল আর দেরি না করে বেরিয়ে গেল। এগিয়ে দেওয়ার নাম করে উকিলের পিছু পিছু গেল পলক। ফাইলটা নিয়ে নিজের গাড়িতে রেখে বাসায় ঢুকলো। অপা বাবাকে জড়িয়ে ধরে আছে, কাঁদছে না, তবে অভিমান করে আছে। বাবার থেকে সরে এসে সোফায় বসলো। এখনো একটা ঘোরের মধ্যে আছে অপা। ওর বিয়ে হয়ে গেছে কিছুক্ষণ আগে, তাও ওর সবচেয়ে অপছন্দের মানুষটার সাথে। ভাবতেই পারছে না অপা। রাতের খাবার খেয়ে যেতে জোর করলে তিনি রাজি হলেন না। সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যেতে চাইল। পলক বলল, আঙ্কেল, আমি আপনাকে দিয়ে আসছি। আমি তো গাড়ি এনেছি পলক। সমস্যা নেই, আপনার বাসায় গাড়ি পৌঁছে যাবে। চলুন। আচ্ছা চলো তবে। আঙ্কেল আমি আসছি, 1 মিনিট। সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যেতে চাইলে পলক বলল। বলেই নিজের ঘরে চলে গেল পলক। আলমারি থেকে গান বের করে পেছনে রেখে বেরিয়ে এলো। নিচে এসেই জানতে পারলো অপাও যেতে চায়। তিশা বেগম তো জানে কি ঘটতে চলেছে, তাই সে অপাকে বারণ করলো যেতে না। কিন্তু না, সে নাছোড় বান্দা, সে বাবার সাথে যাবেই। পলকের বারণও শুনতে রাজি নয়। আদনান রহমান বললেন, যাক না পলক, ও গেলে কি প্রবলেম? তোমার সাথেই না হয় এসে পড়বে। কতদিন আর দেখা হবে না। বাড়ির রাস্তায় না গিয়ে অন্য রাস্তা ধরলে আদনান সাহেব বলতে থাকেন, পলক কোথায় যাচ্ছ? এদিকে কোথায় যাচ্ছ? আঙ্কেল, এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়। কিন্তু আমি তে চিনি না। কেন? আমি তো এদিক দিয়েই যাই। অপা ঘুমে ঠুলু সামনে বসে আছে। নিজের হাতের ঘড়িতে চোখ রাখলো আদনান সাহেব। 10টার কাছাকাছি। শহর ছেড়ে নির্জন নদীর ধারে চলে এসেছে। আদনান সাহেব বারবার বলছেন, পলক গাড়ি থামাও, পলক গাড়ি থামাও। একটু হাসলো পলক। গাড়ির দরজা খুলে আদনান রহমানকে বের করলো। পলক আমায় এভাবে কেন টানছো? পলক এখানে কেন আনছো? চিৎকার করে বলতেই অপার ঘুম ভেঙে গেল। দৌড়ে গেল পলক আর তার বাবার কাছে। 20 বছর আগে আমার বাবাকে খুন করেছেন, তার প্রতিশোধ তুলতে এখানে এনেছি। 14 বছর আগে আমার আন্টিকে খুন করেছেন, তার প্রতিশোধ তুলতে এখানে এনেছি। আমাকে মারার চেষ্টা করেছেন বহুবার, সেগুলো। হো হো করে হেসে দিল। সব জেনে গেছো দেখছি। এবার তো তাহলে তোমাকেও টপকে দিতে হয়। আদনান রহমান গান বের করে পলকের দিকে তাক করলো। চিৎকার করলো অপা, বাবা তুমি? চুপ, একদম চুপ। আমায় বাবা ডাকবি না, তোর জন্য আজ এত কিছু হয়ে গেল। পলকও গান বের করে তার দিকে তাক করলো। হেসে দিল। পলক এ ভুল করতে যেও না তাহলে। বলেই অপার দিকে গান ঘুরিয়ে ফেললো। 1 2 3 মনে মনে গুনেই আদনান রহমানের হাতে একটা বুকে 3টা গুলি করে দিল পলক। বাবা বলে চিৎকার করে সাথে সাথে সেন্সলেস হয়ে গেল অপা। পলক কারো পায়ের আওয়াজ পেয়ে দ্রুত অপাকে কোলে তুলে গাড়িতে বসিয়ে গাড়ি নিয়ে চলে গেল। অপা না থাকলে লাশ গুম করে দেয়া যেত, কিন্তু ও থাকে কেউ দেখলেও প্রবলেম। ঘরে এনে শুয়ে দিয়ে মায়ের ঘরে গেল পলক। মা ইজি চেয়ারটায় বসে আছেন। পলক কাছে যেতেই তিনি উত্তেজিত কণ্ঠে বলল, পলক তুই ঠিক আছিস? কি হলো? ওই শয়তানটার। মা, প্ল্যান সাকসেসফুল, কিন্তু মা একটা ছোট ব্লান্ডার হয়ে গেছে। কি? আমি ভেবেছিলাম অপা ওই পারফিউমের সেন্টে বিভোর ঘুমে তলিয়ে যাবে, কিন্তু মা ও ঘুম থেকে কিভাবে উঠে গেল বুঝলাম না। ওর সামনেই। ঘাবড়াস না পলক, সব ঠিক হয়ে যাবে। কই অপা?
সেন্সলেস হয়ে আছে ঘরে। আচ্ছা তুই যা, সেন্স ফিরলে শান্ত রাখার চেষ্টা করিস আর সবটা বুঝিয়ে বলিস। সব সত্য জানা দরকার ওর। দীর্ঘশ্বাস নিল তিশা বেগম। পলক বেরিয়ে যেতেই তিশা বেগম বললেন, তোর বাবার দেয়া কথা পূরণ করতে পেরেছিস বাবা? আজ একটা মানুষ খুন করাই আমার আক্ষেপ নেই রে বাবা। কাল আমি রাজশাহী যাব, তোর চাচি কল করেছে একটু আগে। আদনান রহমান যে রাজীবকে মেরেছে তারা শিওর কাল দাফন কার্য সম্পন্ন করবে। আমায় যেতে 4-5 দিনের জন্য। ওকে মা, আমি ড্রাইভারকে বলে রাখবো। আসছি মা। পলক বেরিয়ে গেলে স্বামী আর বান্ধবীর ছবি বুকে জড়িয়ে কাঁদতে লাগলো তিশা বেগম। একরাশ চিন্তা মাথায় নিয়ে রুমের দিকে গেল পলক, কিন্তু এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না পলক। পুরো ঘর তছনছ হয়ে আসছে। সাউন্ড প্রুফ বিধায় কিছু বাহির থেকে শোনা যায়নি। দরজাও ভিড়ানো ছিল। পলক ছুটে গেল অপার কাছে। অপা থামো প্লিজ। অপা, কথাটা তো শোনো। না, অপার কোনো কথাই শুনছে না। চিৎকার করে ঘরে সব কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে। পলক অপার কাছে এগিয়ে যেতে নিলেই অপা চিৎকার করে বলল, আপনি আমার সাথে আসবেন না, একদম আসবেন না। পলক দ্রুত দরজা আটকে দেয়। মায়ের কানে এসব গেলে আরও টেনশন করবে। দরজা আটকে পেছন ফিরতেই দেখে ভাঙা কাচের টুকরো দিয়ে অপা পলককে আঘাত করতে আসছে। কোনো রকম হাত মুচড়ে কাচের টুকরোটা ফেলে দেয়। অপা পলককে খামচে কামড়ে ধরে। একদম মানসিক ভারসাম্যহীন মানুষের মতো আচরণ করছে আর চেঁচাচ্ছে। খুব জোরে অপার গালে চড় মারল পলক। 2 হাত এক হাতের মুঠোয় নিয়ে বলল, সবটা শুনো অপা, প্লিজ থামো। অপা শান্ত হয়ে গেল। চুপ করে অসহায় দৃষ্টিতে তাকালো পলকের দিকে। অপাকে কোলে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল পলক। পাশের রুমে গিয়ে বিছানায় বসে অপাকে নিজের কোলে বসিয়ে বুকের মধ্যে জড়িয়ে নিল। বিড়াল ছানার মতো চুপ করে গেল অপা। অপা, আদনান রহমান তোমার নিজের জন্মদাতা পিতা হলেও তুমি যাকে নিজের মা জানো সে তোমার নিজের মা নয়। তোমার বাবা একজন খুনি। অপা নড়ে চড়ে বসল। অপলক দৃষ্টিতে পলকের দিকে তাকিয়ে থাকে। অপা, তোমার বাবা আদনান রহমান তোমার জন্মদাতা হলেও যাকে তুমি নিজের মা হিসেবে জানো সে তোমার জন্মদাত্রী মা নয়। তোমার মা তোমার 3 বছর বয়সের সময় মারা গেছে ঠিকই, কিন্তু যার ছবি তোমাদের বাড়িতে টাঙানো সে তোমার বাবার দ্বিতীয় স্ত্রী। অপা নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে পলকের দিকে। তোমার বাবা আমার হাতে খুন হয়েছে ঠিকই, কিন্তু তাকে আমি খুন করতে চাইনি। আমি কারো কাছে ওয়াদাবদ্ধ ছিলাম। তাহলে শোনো, প্রথম থেকে তোমার বাবা মা প্রেম করে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিল। তাদের বিয়ের 7 বছর পরই তোমার জন্ম। আন্টি যখন গর্ভবতী ছিল তখন আঙ্কেল তার অফিসের এক স্টাফের সাথে রিলেশনে জড়িয়েছিল। বাবা আর তোমার বাবা শেয়ারে ব্যবসা করত। রাজীব উনি আমার সৎ চাচা, বাবার সৎ ভাই। যখন ওই মহিলা তোমার বাবার থেকে খরচ নিতে শুরু করে তখনই ব্যবসায় লস হতে থাকে। একদিকে আন্টি প্রেগনেন্ট, অন্যদিকে ওই মহিলা। বাবার সাথে তোমার বাবা বিশাল ঝগড়াঝাটি করে। আমার চাচা আগে থেকেই বাবার সম্পত্তি দখল করতে চাইতেন। তোমার বাবা আর আমার সৎ চাচা মিলে আমার বাবাকে খুন করে। হসপিটালে নেওয়া হলে বাবা আমার হাত ধরে একটা কথাই বলেছিলেন, নিশান বাবাকে ওয়াদা করো ওই রাজীব আর আদনানকে তুই নিজের হাতে শাস্তি দিবি। ও তোকে বলতে বলতেই বাবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তখন আমার বয়স 10 কি 11। মাথায় একটা কথাই ঘুরছিল, ওয়াদা করো ওয়াদা করো। বাবা গা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম বাবার কথা রাখবো। ছল ছল চোখে পলকের দিকে তাকিয়ে অপা বলল, এই জন্য বাবাকে আপনি মেরে দিলেন? না, বিষয়টা এখানেই শেষ নয়। উনি আরও কয়েকটা খুন করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য তোমার বাবা যখন তার সেই স্টাফকে বিয়ে করে ততক্ষণ আন্টি 4 মাসের প্রেগনেন্ট। উনি কিছুতেই তোমার বাবাকে তোমার মায়ের সাথে সম্পর্ক রাখতে দেবেন না। আবার তোমার বাবাও
তোমার মাকে ছাড়বেন না, কারণ তুমি তখন আন্টির গর্ভে আসো। তখন তোমার নানু তোমার জন্য তোমার মাকে মেনে নেয়। খুশি হয়ে তোমার মাকে তারা 40 একর জমি দেন। তোমার বয়স 18 হলে তা তোমার নামে হয়ে যাবে। উইলে লেখা ছিল আন্টির যে সন্তান হবে, হোক ছেলে বা মেয়ে, সেই জমি পাবে। তাই তোমার বাবা তোমার মাকে ছাড়তে চায়নি, আর বিয়ের ব্যাপারটাও লুকিয়ে রেখেছেন। কিন্তু যখন তোমার জন্ম হয় তখন থেকেই তোমার বাবা সে জমি চাই বলে ব্যবসা করবে, কিন্তু তিনি রাজি হন না। ঝামেলা হয়। তোমার মা রাগ করে তোমায় নিয়ে তার বাবার বাড়ি চলে যায়। প্রায় 8 মাস পর তিনি ফিরে আসেন। কয়েকদিন ভালোই কাটে। তারপর তোমার বাবার দ্বিতীয় স্ত্রী বাড়ি এসে অনেক চেঁচামেচি করে, স্ত্রীর অধিকার চায়। তোমার মা অনেক ভেঙে পড়ে, সব জানাজানি হয়ে যায়। তোমার মাকে আবার তোমার নানা নানু এসে নিয়ে যায়, তুমি সহ। বছর খানিক পর তোমার বাবা সবার কাছে ক্ষমা চায়, জানায় তার সেই স্ত্রী তার সব নিয়ে পালিয়ে গেছেন। তোমার মা কিছুদিন পর ফিরে আসে। বেশ ভালোই চলছিল সংসার। হঠাৎ একদিন সবার কাছে খবর আসে তোমাদের বাসায় ডাকাতি হয়েছে, আর তোমার মাকে খুন করে দিয়ে সব নিয়ে পালিয়েছে। কিন্তু মিথ্যা প্রমাণ করে তোমার নানু। তিনি তোমাদের বাসার ঢোকার গলিতে সিসি ক্যামেরা লাগিয়েছিল। যেদিন তোমার মা সে বাড়িতে ফেরে তাতে স্পষ্ট ছিল কোনো ডাকাতি বাড়িতে ঢোকেনি। ওই মহিলা আর তোমার বাবা একসাথে বাড়িতে ঢুকে আর একসাথে বেরোয়। যাই হোক, তোমার নানু এসব নিয়ে কেস করছিল। টাকা আর ক্ষমতার জোরে তোমার নানু জিততে পারত, কিন্তু তাকেও তোমার বাবা গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। তিনি 3 দিন হসপিটালে ছিল আর তোমার নানুর কাছে সব খুলে বলেছিল। তিনিও একসময় প্যারালাইজড হয়ে যায়। কয়েক বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে। এসব আমি কিভাবে জানি তাই ভাবছো? আমি তোমার নানুর ডায়েরি থেকে এসব পড়েছি। আর আমার মা তোমার মায়ের বেস্ট ফ্রেন্ড ছিল, সব বিষয় তিনি জানতো। আর তোমার বাবার এসব কর্মকাণ্ডের কথা তারই ম্যানেজার শহীদ সাহেব আমায় বলেছেন, প্রমাণও আছে। তিনি এখন আমার কবজায়। আমার চাচা রাজীবের ছেলে রিয়াদের সাথে তোমার বাবা তোমার বিয়ে দিতে চেয়েছিল, যার জন্য তিনি কাল চাচার কাছে গিয়েছিল। কিন্তু তিনিও সেই সম্পত্তির অর্ধেক চেয়ে বসে, আর তা নিয়ে কথা কাটাকাটি হলে তাকেও মেরে দেয় তোমার বাবা। পরশু তোমার 18 হবে, তাই তোমার বাবা চেয়েছিল তোমাকে বিয়ে দিয়ে উইল তোমার থেকে তার নামে করে অন্য দেশে চলে যেতে, আর তা দ্বিতীয় স্ত্রীর সন্তানকে দিতে। তাই উপায়ন্তর না পেয়ে আমার সাথে বিয়ে দিতে রাজি হয়। আর তোমাদের বাসায় যে ছবি টাঙানো, তা তোমার বাবার দ্বিতীয় স্ত্রীর। তিনি ছোট থেকে তোমাকে এটাই বুঝিয়েছে যে এটাই তোমার মা। তুমি 3 বছর বয়সে মাকে হারিয়েছ বলে ততটাও মনে থাকবে না। তোমার কলেজে আমি শুধু তোমার জন্য নই, তোমার বাবার কাছে বিশ্বস্ত হতেও আমি কলেজ জয়েন করি, আর ওনার সাথে অনেক ভালো সম্পর্ক বজায় রেখেছি। উনি আমাকে মারার চেষ্টা করেছেন বেশ কয়েকবার। তবে তা অনেক আগে। বিজনেসে হাত লাগাই 21 বছর বয়সে। তখন থেকে একটু একটু করে ভালো সম্পর্ক তৈরি করি। তার আগে অবশ্য মারার চেষ্টা করেছিলেন, কারণ তিনি জেনে গিয়েছিল আমার বাবাকে উনি মেরেছেন। এটা আমি জানি, কিন্তু তার ধারণা ভুল প্রমাণ হয় তখন যখন তার সাথে বিজনেস ডিল করি আর তার লাভ হয়। এতদিনে হয়তো আমায় একটু হলেও চিনেছ। প্রমাণ সব আছে। আবার এই কথায় মুচকি হাসে পলক। পলকের কথা শেষ হতে না হতেই পলকের মা ঘরে ঢুকতে ঢুকতে বলেন, পলক সব সত্যি বলছে অপরিচিতা। আমি মা হয়ে ওকে সবটাই সাপোর্ট দিয়েছি, তারপরও ও তোমায় সব পলক দেখাবে। আচ্ছা পলক, অনেক ভোরে যাব আমি, হয়তো দেখা হবে না। সাবধানে থাকিস আর বৌমার খেয়াল রাখিস। তারপর অপাকে বুকে টেনে নেয়, মাথায় হাত বুলিয়ে। দুঃস্বপ্ন ভেবে ভুলে যা মা, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। অপা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল। আমার ভাবতেও ভয় হচ্ছে
আপনি কি আসলেই মা? ছি, যে কিনা ছেলেকে খুন করতেও সাহায্য করে, সাপোর্ট করে, আপনার মতো মা পৃথিবীতে থাকার চেয়ে না থাকা ভালো। ঘৃণা করছে আপনার সামনে দাঁড়িয়ে থাকতে। পুরো কথা শেষ করার আগেই ঠাস করে এক চড় পড়ে অপার গলে। তুই কাকে কি বলছিস? হ্যাঁ, আমার মাকে তুই এসব বলার সাহস পাস কোথা থেকে? খুনি বাবার মতো হয়েছে স্বভাব। আমার বাবা একা খুনি? খুনি তো তুইও, আর তোর মাও খুনি। অপা বলে ঠাস করে আরেক চড় বসায়। অপা একটু ছিটকে পড়ল, পলকের মা আটকালো। দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল অপা। দেখ বাবা, ওর মনের অবস্থাটা একবার চিন্তা কর। থাম, আমি জমিলাকে দিয়ে তোর রুম ক্লিন করিয়েছি, তুই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দে, আসছি। বলেই নিজের ঘরে চলে গেলেন তিশা বেগম। মাকে নিয়ে কিছু বললে দুনিয়া উল্টে যায় পলকের। রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বেরিয়ে গেল। নিজের ঘরে যেয়ে দেখে অপা নিচে বসে কাঁদছে। হাত ধরে টেনে উঠাই, চলো। আপনি ছোবেন না, আমায় ছাড়ুন। ছাড়বো, তবে এক্ষুনি তুই মায়ের পা ধরে ক্ষমা চাবে। আমি ওই মহিলার কাছে কখনোই ক্ষমা চাইবো না, উনিও আমার বাবার হত্যাকারী। ঠাস করে গালে চড় মেরে চুলের মুঠি ধরে বলে, এক্ষুনি ক্ষমা না চাইলে তোর এমন অবস্থা হবে যা তুই কল্পনাও করতে পারছিস না। চল। আমি ক্ষমা চাইবো না বলছি তো, চাইবো নাই। আরও বেশ কয়েকটা থাপ্পড় মারে পলক। ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেল। তবুও নাছর বান্ধা অপা। তার কথা একটাই, ক্ষমা সে চাইবে না। ইচ্ছে মতো অপাকে মারতে শুরু করলো পলক। এক সময় চিৎকার করে বলল, ক্ষমা চাইবো আমি। হাত ধরে উঠিয়ে বলল, পা ধরে ক্ষমা চাইবি? অপাকে মায়ের ঘরে নিয়ে গেল পলক। তিশা বেগম ইজি চেয়ারটায় বসে চোখে পানি ফেলছে। অপা পায়ে ধরে বলল, আমায় মাফ করে দিন। তিশা বেগম অপাকে টেনে বুকে শক্ত করে আগলে নিয়ে হো করে কেঁদে দিল। তোর দোষ নেই রে মা, তোর দোষ নেই। বলেই তিনি কাঁদতে লাগলো। শরীরের ব্যথায় কাঁদতে লাগলো অপা। যা মা, শুয়ে পড়, কিছু খাইয়ে দে ওকে পলক, বলল তিশা বেগম। বিছানায় বসে আছে পলক অপাকে কোলে নিয়ে। মাথাটা বুকে চেপে ধরে এক হাতে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। সরি অপা, আসলে মাকে কিছু বললে আমার হুঁশ থাকে না। আমি তোমাকে এভাবে মারতে চাইনি। যদি তুমি প্রথমেই আমার কথা মেনে ক্ষমা চাইতে তাহলে এত কিছু হতোই না। এত জেদি কেন তুমি, বলো তো? পলককে এখন বিষের মতো লাগছে অপার কাছে। তবুও নড়ার বা কিছু বলার শক্তি নেই তার। আস্তে আস্তে চোখ বুঝে আসছে, ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে। ঘুম ভাঙতেই পলক অপাকে খুঁজতে থাকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 6:09। পুরো বাড়ি খুঁজেও না পেয়ে বাগানে যায়। না, সেখানেও নাই। এক সার্ভেন্টকে জিজ্ঞেস করলে সে জানায় অপা সে ছাদে যেতে দেখেছে। পলক দৌড়ে ছাদে গেল। রেলিংয়ের উপর হাঁটুতে মুখ গুজে বসে আছে অপা। পলক গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো, এত সকালে এখানে এসেছো কেন তুমি? মাথা তুলে পলকের দিকে তাকালো অপা। কিছুই বলল না, শুধু অপলক তাকিয়ে রইল। অপার মুখ পানে চেয়ে অবাক হলো পলক। ঠোঁটের কোণা কেটে বের হওয়া রক্ত শুকিয়ে আছে। কপালের গালের পাশে নীল হয়ে আছে। চুলগুলো সম্পূর্ণ এলোমেলো। শুকনো ঠোঁট জোড়া, মলিন মুখ। একদম অসুস্থ লাগছে অপাকে। এগিয়ে গিয়ে কোলে তুলে নিল। ঘরে এসে বিছানায় বসিয়ে দিল। সরি অপা, আমি সত্যিই সরি। আসলে মাকে নিয়ে বাজে কথা আমার একেবারে সহ্য হয় না, তাই তোমার গায়ে হাত তুলেছিলাম। আসলে আমার এটা করা ঠিক হয়নি। কেন বাবাকে মারলেন? তুমি আবারও এসব জিজ্ঞেস করছো? অপা, তুমি তার হাত থেকে বেঁচে গেছো, শুক্রিয়া করো। আর আমি মনে করি তাকে মেরে আমি ভুল করিনি। আমার সামনে মারলেন কেন তবে? এটা করা আমার ঠিক হয়নি। আমার তোমার সামনে গুলি চালানো ঠিক হয়নি, কিন্তু আমি তো তোমাকে নিতে চাইনি। তুমি তো জেদ ধরলে। আর সেদিনটাই শেষ সময় ছিল। ছেড়ে দিলে হয়তো পরদিন কি সব সম্পত্তি নিয়ে নিত, দেশ থেকে পালিয়ে যেত? আমি তো সম্পত্তি চাইনি। আপনি কেন সম্পত্তির জন্য? সম্পত্তির জন্য নয় অপা, পরদিন চলে গেলে আমার তার উপর প্রতিশোধ নেওয়া কঠিন হয়ে যেত। আমার উপর কিসের প্রতিশোধ নিতে চাইছেন শুনি? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? কি বলছো এসব? আমায় বিয়ে করলেন কেন তবে? অপা, বাদ দিন,
সম্পত্তির উইল এতিমখানার নামে করে দিন আর আমায় মুক্তি দিন। অপা, জি শুনছি। কি বলছো এসব? আপনি তো আমাকে বাঁচাতেই বিয়ে করেছেন, তাই না? এখন তো বেঁচে গেছি, তাহলে এবার মুক্ত করে দিন। হোয়াট ননসেন্স! কি উল্টাপাল্টা কথা বলছো? আমি তোমায় ছেড়ে দিব বলে বিয়ে করেছি? তাহলে কেন করেছেন? কারণ আমি তোমাকে। আপনি আমাকে কিছু না, ফ্রেশ হও, একসাথে ব্রেকফাস্ট করব। আলমারিতে তোমার সব ড্রেস আছে। পলক বেরিয়ে যেতে নিলেই আপা বলল, স্যার আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি একটু ঘুমাবো। এখন ঘুমানোর সময়? যাও খেয়ে নিয়ে তারপর ঘুমাবে। উঠো। স্যার। উঠো বলছি। আপা উঠে দাঁড়ালো। পলক বেরিয়ে যেতে নিলেই আপা পড়ে গেল ফ্লোরে। পলক পিছু ফিরে আপা বলে চিৎকার দিয়ে ছুটে এসে কোলে তুলে নিল। বিছানায় শুয়ে দিয়ে মুখে চোখে পানি ছিটা দিল। প্রায় 20 থেকে 30 মিনিট পরও অপার সেন্স না এলে ডক্টরকে কল করে পলক। পাশের বিল্ডিংয়ে থাকাই ডক্টর নাসরিন খুব দ্রুতই এলো পলকের ফ্ল্যাটে। অপাকে চেক আপ করে একটা ইঞ্জেকশন দিয়ে বলল জ্বর আসতে পারে, শরীরে ব্যথা বাড়তে পারে, মানসিকভাবে দুর্বল হয়ে পড়ায় প্রেশার লো হয়ে গেছে। ডিম, দুধ আর ওষুধ যেন খাইয়ে দেয়। তিনি চলে যেতেই পলক অপার মাথার কাছে এসে বসল। কিছুক্ষণ পরই সেন্স ফিরল অপার। উঠে বসার চেষ্টা করতেই পলক সাহায্য করলো উঠে বসতে। কিছুক্ষণ তাকিয়ে থেকে অপার মাথাটা বুকে শক্ত করে জড়িয়ে ধরল। সরি অপা, ভেরি সরি। আই সোয়ার আর কোনো দিনও তোমার গায়ে হাত তুলব না, কোনো দিনও না। অপা কিছু বলল না। পলক ওকে বুক থেকে তুলতেই অপা আবারও এলিয়ে পড়ল পলকের গায়ে। বসো একটু বলেই হেলান দিয়ে শুয়ে দিল। ঘর থেকে বেরিয়ে গেল ব্যস্ত হয়ে। খাবার এনে পাশে বসলো অপার। নিজে ভাত মাখিয়ে খাইয়ে দিল। ঘরে থাকা নাপা খাইয়ে দিতেই গড়গড় করে বমি করে দিল অপা। পানি এনে মুখ ধুয়ে অপাকে আবারও কোলে তুলে নিল পলক। বেরিয়ে গেল পাশের রুমে যাওয়ার উদ্দেশ্যে। অপা মিটিমিটি হেসে বলল, আপনি আমাকে সিরিয়ালের হিরোদের মতো বারবার কোলে তুলে নিচ্ছেন কেন স্যার? পলক প্রকুচকে বলল, লাইক সিরিয়াসলি অপা, তুমি হাসছো? হ্যাঁ, এভাবে কোলে তুলে নিলে যে কারো হাসি পাবে। পলক আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর এলো জামা হাতে। একটা প্লাজো আর টপস অপার হাতে দিয়ে বলল, চেঞ্জ করে নাও, আমি আসছি। সার্ভেন্টকে ঘর পরিষ্কার করতে বলে দুপুরে কি রান্না হবে তা বলে অফিসে ফোন করলো পলক। সব তার পিএ আর ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে মিটিং নেক্সট উইকে রাখতে বলল। ফোন কেটে দিয়ে মায়ের কাছে ফোন করলো পলক। মা ঠিকভাবে গিয়েছে কিনা, কখন রওনা হয়েছে সব কথাবার্তা বলে ফোন সাইলেন্ট করে ডাইনিং থেকে গরম দুধ ডিম নিয়ে রুমে চলে এলো পলক। ততক্ষণে অপা চেঞ্জ করে বসে আছে। কিছুটা জোর করে ডিম খাইয়ে ওষুধ খাইয়ে দিল। দুধটা কিছুতেই মুখে দিল না। আলমিরা থেকে কম্বল বের করে সব জানালার পর্দা টেনে দিয়ে লাইট অফ করে অপাকে জড়িয়ে শুয়ে পড়ল পলক। অপা একটু সরে গেল পলকের থেকে। স্যার, রুম এরকম অন্ধকার করে রেখেছেন কেন? তোমার রাতে ঘুম হয়নি, তার উপর শরীর খুব দুর্বল। মেডিসিন নিয়েছ, এখন অনেক ঘুমের প্রয়োজন, আর ঘুমের একটা পরিবেশ প্রয়োজন। সেই পরিবেশটাই তৈরি করে দিলাম। তাহলে আপনি কি অফিসে যাবেন না? না, তোমার সাথে ঘুমাবো। কিন্তু চুপ করো অপা, ঘুমাও। আসো কাছে এসে সও। না, আপনি আমার স্যার, আপনি আমার এত কাছে এলে আমার একদম ভালো লাগে না। সব কিছুর আগে আমি তোমার স্বামী, তারপর অন্য সব, বুঝলে? আর আমি আমার বউয়ের সাথে শুয়েছি। তোমার ভালো না লাগলে আমি কি করব? আমি তো আপনার বউ। অপার কথায় অপা নিজেই লজ্জা পেয়ে গেল। চোখ বন্ধ করে ফেললো পাশ ফিরে। অপার কোমর ধরে কাছে টেনে আনলো পলক। চোখ খিচে বন্ধ করে ফেললো অপা। গরম নিঃশ্বাস ঘাড়ে পড়তেই কেঁপে উঠল অপা। দম বন্ধ করে এক পরিস্থিতি, তবুও নিজেকে স্বাভাবিক করতে একটু নড়ে চড়ে উঠল। পলকের ঘুম ভেঙে গেল কারো চাপা আর্তনাদে। ধরফড়িয়ে উঠে বসলো। পাশে তাকিয়ে অপাকে কাঁদতে দেখে ভয় পেয়ে গেল পলক। টেবিল ল্যাম্প জ্বালিয়ে উঠে ঘরের লাইট অন করে অপার কাছে এসে বসলো। ডক্টরকে কল করতে ফোন হাতে নিলে দেখে ফোন অফ। কি করবে না করবে ভেবে দরজা খুলে সার্ভেন্টকে ডাকলো পলক। দুজনই এসে হাজির। না না, ওর অনেক জ্বর, চাচা ডাকতে গেলে দেরি হবে বেশি। তুমি বরং ডেকে আনো। রহিমা আপা পানি আর একটা রুমাল দাও, আর আমার ঘর থেকে থার্মোমিটারটা এনে দাও। উত্তেজিত কণ্ঠে বলল পলক।
তারপর বিছানায় বসে অপার মাথাটা কোলে নিয়ে চুলে হাত বুলাতে লাগলো। সারা বাড়ি খুঁজে কোথাও অপাকে পেল না পলক। ডাক্তার এসে দেখে মেডিসিন প্রেসক্রাইব করে গেছেন, সেগুলো আনতেই ফার্মেসিতে গিয়েছিল পলক। বাড়ি ফিরে নিজের ঘরে না গিয়ে সোজা রান্নাঘরে চলে গেল। নিজ হাতে স্যুপ করে নিয়ে উপরে যেয়ে দেখে অপা নেই। পুরো বাড়ি সবগুলো ঘর, ছাদ, বাগান, ছেলে কোঠা, আনাচে কানাচে কোথাও বাদ রাখেনি খুঁজতে। চিৎকার করে সার্ভেন্ট সহ দারোয়ান চাচাকে ডাকলে সবাই মাথা নিচু করে একটাই জবাব দিল, কেউ দেখেনি অপাকে বাড়ি থেকে বেরোতে। ধুম মেরে কিছুক্ষণ বসে রইল পলক। কোথায় যেতে পারে এই সময়? কাল মেয়েটার বলা কথাগুলো খামখেয়ালি ভাবে নেওয়া ঠিক হয়নি তার। এখন কোথায় বা যাবে? তার উপর যে পরিমাণ জ্বর শরীরে, আর না ভেবে চাবি ফোন নিয়ে বেরিয়ে গেল পলক। হ্যালো। হাই অপরাজিতা। বলেই অপাকে হাঁক করলো তিয়াস। তোমার গায়ে তো অনেক জ্বর। তেমন কিছু না, চলো। গাড়ি নিয়ে আসুনি? আঙ্কেল কেমন আছেন? এত কথা বলার সময় এখন না তিয়াস, আগে চলো। তিয়াসকে নিয়ে সিএনজিতে উঠল অপা। গন্তব্য নিশান ম্যানশন। সোফায় তিয়াসকে বসতে দিয়ে ডাইনিং থেকে পানি খেলো অপা। একজন সার্ভেন্ট এসে জানালো পলক তাকে খুঁজতে বেরিয়েছে। অপা তাকে আশ্বস্ত করে বলল সে সবটা সামলে নিবে। অপা তিয়াসের পাশে বসতেই তিয়াস জিজ্ঞেস করলো, আঙ্কেল কোথায় অপরাজিতা? আর তোমার বাড়িটা তো খুব সুন্দর। এটা আমার স্বামীর বাড়ি তিয়াস, আর বাবা বেঁচে নেই। হোয়াট আর ইউ কিডিং উইথ মি অপরাজিতা? কুল তিয়াস, শোনো সবটা। তিয়াসকে সবটা খুলে বলল অপা। সবটা শুনে গর্জে উঠল সে। তুমি কি ছোট বাচ্চা যে ধমকে রাজি হয়ে গেলে? তুমি কি আমায় একটু বলবে? তিয়াস, 2-3 মাস যাবৎ তুমি আমায় একটা কলও করনি, আর সিঙ্গেল মেসেজ। হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব কিছুতে অফলাইন ছিলে। আমি ভেবেছি হয়তো তুমি আর রিলেশনটা রাখতে চাও না। আর বাবা এরকমভাবে বলল, আর দ্রুত সবটা হয়ে গেল। আমি তোমায় জানাতে পারিনি, আর আটকাতেও পারিনি। আমি তো কাজের চাপে ছিলাম, আর কিছুটা রেগেও ছিলাম তোমার উপর। আর আমাদের ভালোবাসা কি এতটাই ঠুনকো তোমার কাছে? কয়েকটা মাস যোগাযোগ করিনি বলেই। কোথায় তোমার সোকল্ড স্বামী, তোমার স্যার? ডাকো এক্ষুনি। আমি এক্ষুনি তোমাকে নিয়ে যেতে চাই। এক মিনিটও তোমার এখানে রাখবো না আমি, এই খুনির কাছে। বাইরে গেছে আমায় খুঁজতে, এসে পড়বে। তুমি বসো, আমি নাস্তা আনছি তোমার জন্য। এক ফোঁটা পানিও গিলবো না আমি এই বাড়িতে, তুমি বসো। দারোয়ান চাচার কল পেয়ে দ্রুত বাড়ি ফিরে পলক। আপা এসেছে শুনে কলিজার পানি ফিরে এলো, কিন্তু সাথে ছেলেটাকে নয়ন নয়তো চোখ মুখ শক্ত হয়ে এলো পলকের। হাতের মুঠো শক্ত করে বাড়ির ভেতরে ঢুকলো। সোফায় বসেছিল অপা। এক টানে দাঁড় করিয়ে ঠাস ঠাস করে দুগালে দুটো চর বসিয়ে দিল। কিছুটা দূরে ছিটকে পড়ল অপা, বাহু টেনে তুলে দাঁড় করালো। কত বড় সাহস তোমার! কোথায় গিয়েছিলে না জানিয়ে? কত জ্বর খেয়াল আছে? কোথায় গিয়েছিলে বলো? পলক। অস্পষ্ট সুরে কারো ডাকে পেছনে তাকালো পলক। কলেজ লাইফের সেই বন্ধুকে এত বছর পর দেখে কিছুটা নয় অনেকটা অবাক হলো পলক। দুজনকে জড়িয়ে ধরলো। তুই কি বলিস পলক? তুই যা বলবি তাই হবে। তুই কি করে অপর সাথে রিলেশনে গেলি? আসলে অপরাজিতা আর ওর বাবা দার্জিলিংয়ে গিয়েছিল ট্রাভেলিংয়ে, আর সেখানেই পরিচয়, তারপর অনলাইনে যোগাযোগ। আমি তো জানি নয়নকে। ভুল জানেন, আমি আপনাকে মোটেও দেখতে পারি না। অসহ্য একটা লোক আপনি, যার জন্য নয়নকে সাথে কথা বলি, মিশি আমি। দেখুন, এখন তো সব ক্লিয়ার আপনার কাছে। প্লিজ আমায় তিয়াসের সাথে যেতে দিন, আর যত দ্রুত সম্ভব ডিভোর্স ফাইল করুন। পেপার এলে আমি সাইন করে দিব। দেখো আপা, তুই যদি ভেবে থাকো আমার পুরনো বন্ধুর সাথে তোমার রিলেশন বলে তোমাকে তার হাতে তুলে দিব, তাহলে ভুল ভাবছ। এরকম কাপুরুষ আমি না। তুমি যদি বলো তিয়াস ছাড়া মরে যাবে, তাহলে আমি তোমায় মেরে ফেলবো, সমস্যা নাই। আর তিয়াস, এসেছিস, খাওয়া দাওয়া কর, ঘোরাঘুরি কর, তবে আমার বউকে ভুলে যা। ও শুধু আমার সম্পত্তি, আর আমার জিনিসে হাত দেওয়ার পরিণাম আমি কতটা ভয়ঙ্কর হই তা অপার চেয়ে তুই ভালো জানিস। তুমি কেমন তা অপার সামনে মেলে ধরতে আমায় বাধ্য করিস না। সম্মান নিয়ে ফিরে যা। অপা, উপরে চলো, জ্বর কমেনি, খেয়ে ওষুধ খেতে হবে, চলো। অপার হাত ধরে টেনে উপরে
নিয়ে যাওয়া ধরলো। আপা পিছু ফিরে একটাই কথা বলল তিয়াসের উদ্দেশ্যে। ভুল ভেবে ভুলে যেও আমায়, বিয়ে করে নিও। মাথা চেপে ধরে সোফায় বসে আছে তিয়াস। অথচ এতগুলো বছর এই মেয়ের পেছনে নষ্ট করেছে। এত এত টাকা সম্পত্তির আশায় ছিল, সব গেল। আগে যদি জানতো এই মেয়ে পলকের ওয়াইফ, কোনোদিনও এই মুখও হতো না। সব পাওয়ার আশা তো গেল, সাথে গাড়ি ভাড়া আর পরিশ্রমটাও গেল। বিরক্তি নিয়ে পলকের বাড়ি থেকে বেরিয়ে গেল তিয়াস। খেয়ে নাও আপা, জেদ করো না। আমি খাবো না, আমি কিছুতেই থাকবো না আপনার কাছে। আপনি একটা অসহ্য লোক। হা করো। যেইভাবেই হোক এখান থেকে পালিয়ে তিয়াসের কাছে চলে যাব আমি। তারপর দুজন মিলে অনেক দূরে চলে যাব। সম্পত্তি টাকা পয়সা ছাড়া তিয়াসের কাছে গেলে সে তোমায় চিনবেও না। হোয়াট রাবিশ! কি বলতে চাইছেন আপনি? কিছু না, খেয়ে নাও। পলকের হাত থেকে খপ করে বাড়িটা নিয়ে গরম স্যুপ গিলে নিল আপা। আরে আরে থামো, কি করছো? বলতে বলতে আপা গিলে নিল গরম স্যুপে। জিভ গলার বেহাল অবস্থা। উঠে মুঠো করে ওষুধ নিয়ে পাশের ঘরে চলে গেল আপা। ধুম করে দরজা আটকে দিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। গলায় অসম্ভব জ্বালা করছে, তার চেয়েও বেশি জিভে। নিজেকে নিজে এক ভয়ঙ্কর প্রমিস করে বসলো আপা। যে করেই হোক ওই পলককে শিক্ষা দিয়ে তিয়াসের কাছে চলে যাবে ও। ওর ভালোবাসা কতটা স্ট্রং তা প্রমাণ করে ছাড়বে। ফ্রেশ হয়ে চেঞ্জ করে পাশের রুমে গেল পলক। দরজা অব্দি এসেই বুঝলো ভেতর থেকে আটকানো। খুব সাবধানে বড় জানালা দিয়ে ভেতরে ঢুকলো। আপাকে এলোমেলো হয়ে শুয়ে থাকতে দেখে রহস্যময়ী হাসি হাসলো পলক। আস্তে আস্তে কম্বলের নিচে শুয়ে পড়ল। জ্বরটা কমছে, ভারী নিঃশ্বাস পড়ছে। অনেক আগেই ঘুমিয়ে গেছে তাহলে। আলতো করে অপাকে টেনে নিজের বুকে আনলো পলক। আজ 7 দিন হলো অপা পলকের সাথে কথা বলে না, কোনো রকম কথাই বলে না। পলক কিছু বললেও হুহা করে নয়তো কিছু বলে না। কারণ তিয়াস চলে যাওয়ার 2 দিন পরেই পলক অপার জেদের কাছে হার মেনে অপাকে তিয়াসের সাথে দেখা করতে বলে। অপা বেশ খুশি হয়ে যায় তিয়াসের সাথে দেখা করতে। দেখা হলে অপা খুব উৎফুল্লতা নিয়ে বলে, তিয়াস, ঝামেলা শেষ, চলো আমি তোমার সাথে যাব। তিয়াস মুখটা গোমরা করে বলে, আমি তো বিয়ে করে ফেলেছি অপরাজিতা। হোয়াট? ইয়াহু, আমার কি দোষ বলো? তুমি তো বলেছিলে বিয়ে করে নিতে। তুমি দার্জিলিং না গিয়ে বিয়ে করলে কেমনে? না মানে আসলে হয়েছে, আসলে আসলে আমার এক ছোটবেলার বান্ধবীর সাথে দেখা হয়েছিল সিলেটে। ও বিয়ে থেকে পালিয়ে আসে, কারণ 50 বছরের এক টাকলার সাথে ওর বাবা ওর বিয়ে ঠিক করেছিল। বিয়ের দিনই ও পালিয়ে আসে, আর আমি সিলেটে ঘুরে তারপর বাড়িতে ফিরতে চেয়েছিলাম। আকস্মিকভাবে দুজনের দেখা হয়ে যায়, আর 2 দিন যেতে না যেতেই বুঝেছি। থামো। অপা আহত দৃষ্টিতে অপার দিকে তাকায় তিয়াস। অপা ঘুরে বাড়িমুখ হয়। সে অবধি এসে পলকের সাথে কোনো কথা বলছে না অপা। তার দৃঢ় বিশ্বাস এসব কারসাজির পেছনে পলকের হাত। ছাদের এক কোণায় উদাসীন হয়ে বসে আছে অপা। পলক পুরো বাড়ি খুঁজে না পেয়ে ছাদে আসে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। সিঁড়ির ধারের লাইটের হালকা আলোয় দেখা যাচ্ছে অপাকে। অগ্নি দৃষ্টি নিয়ে অপার কাছে যেতেই মুখটা মলিন হয়ে যায় পলকের। একদম শুকিয়ে গেছে অপা কয়েকদিনে। কেমন যেন মনমরা থাকে সারাক্ষণ। আগে কত প্রাণবন্ত লাগতো অপাকে, যেন কথা বলা ময়না পাখি। কিন্তু না, এখন সে অপা নেই। পলক অপার কাঁধে হাত রেখে বলে, অপা চলো, খাবে চলো। খাবো না। জেদ করো না। আপনার সাথে জেদ করে লাভ কি? তাহলে চলো। খাবো না বললাম তো। আচ্ছা খেও না, আমায় খাইয়ে দিও। বলিয়ে অপাকে কোলে তুলে নেয় পলক। আকস্মিকতায় হক চকিয়ে পলকের গলা আঁকড়ে ধরে অপা। আপনি কথায় কথায় আমাকে কোলে তুলে নেন কেন বলেন তো? কই কথায় কথায় কোলে তুলে নিলাম? আপনার কি লজ্জা করে না? একজন টিচার হয়ে স্টুডেন্টকে বিয়ে করেছেন। লজ্জা নারীর ভূষণ। আমি লজ্জা পেয়ে কী করব? আর তাছাড়া দুনিয়াতে আমি একাই কেবল স্টুডেন্ট বিয়ে করেছি, এমনটা তো নয়। আর যদি করেও থাকি তাহলে আমি গর্বিত, কারণ স্পেশাল একটা কিছু তো করতে পেরেছি নাকি। আপনাকে এই কিছু বলাই বেকার। তা আমি কি আর কলেজে যাব না? না, শুধু এক্সামের সময় যাবে আর বাসায় পড়বে। আপনি? আমিও কলেজ যাব না, কারণ এতদিন কলেজ যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু এখন তো তুমি আমার কাছেই, তাই কলেজে যেয়ে কি করব? আমায় ভালোবাসেন? কথা বলতে বলতে নিচে চলে এসে পড়ল পলক। অপাকে নিয়ে ডাইনিংয়ে এনে চেয়ারে বসলো। নিজেও পাশের চেয়ারে বসলো। প্লেটে ভাত তুলে দিয়ে অপা আবারও প্রশ্ন করে বসলো,
কি হলো স্যার, বললেন না যে? কি বলবো? আমায় ভালোবাসেন কিনা? তুমি এটুকু মেয়ে ভালোবাসার কি বুঝো? হ্যাঁ, খাও চুপচাপ, হা করো। আপা নিজের প্লেটে হাত না দিয়ে পলকের হাতে মুখ শক্ত করে খেয়ে নিল। পলক উঠে যেতেই আপা পেছন থেকে বলল, সব হাজবেন্ডরা তো তার ওয়াইফকে এত এত আদর করে, কই আপনি তো আমায় আদর করেন না। আপার কথায় কি রিয়্যাক্ট করা উচিত ভেবে পাচ্ছে না পলক। যে মেয়েটা কাল অবধি জেদ করেছিল কারণ সে নাকি তিয়াসকে ভালোবাসে, আবার আজ অন্য কথা বলছে। আসলে একদমই বাচ্চাই রয়ে গেছে। কি ভাবছেন স্যার? কেমন আদর লাগবে তোমার? এই আমি কি বলেছি আমার আদর লাগবে? আর কেমন আদর লাগবে সেটাও কি শিখিয়ে দিতে হবে? ব্রুকুচকে অপার দিকে তাকিয়ে রইল পলক। মেয়েটাকে সে গভীরভাবে বুঝতে চাইছে কিন্তু বুঝে উঠতে পারছে না। স্যার কোলে নিন তো। কেন? পা ব্যথা করছে। পারবো না। এমা একটু আগেই না নিলেন, নিন না একটু। করুণ কণ্ঠে বলায় পলক অপাকে কোলে তুলে নিল। বিছানায় বসিয়ে দিয়ে পলকও ল্যাপটপ নিয়ে বসে পড়ল। অপা ফোন টিপতে টিপতে বলল, স্যার অফিস যাবেন না? 7 দিন পর থেকে যাব। আর স্যার স্যার করবে না, আমি এখন আর তোমার স্যার না, আমি কলেজ থেকে বেরিয়ে এসেছি। স্যার একটু কোলে বসি। পলক অবাক দৃষ্টিতে তাকালো অপার দিকে। কি হলো ওই মেয়ের? ভূতে টুতে ধরলো না কি? ছুলেই লাফ মানে, আর আজ কি হলো হঠাৎ? এ কি হলো? ল্যাপটপ কোল থেকে সরিয়ে অপাকে কোলে নিয়ে বসলো পলক। মুটিসুটি মেরে পলকের বুকে মাথা রাখলো অপা। যেন এক বিমল হাওয়া বয়ে গেল পলকের বক্ষ জুড়ে, শান্তির আদল। কাল সারা রাত একটা কথা চিন্তা করেছি জানেন? চোখ বন্ধ করে বলল অপা। অপার চুলে মিলি কেটে দিতে দিতে জিজ্ঞেস করলো, কি কথা? সব কিছু ভুলে জীবনটা নতুন করে শুরু করব। আমিও তাই চাই মায়াপরি। আই নো। স্যার? আবার স্যার? ওকে পলক, আমার স্বপ্ন পূরণের সঙ্গী হবেন? আমি তো জানি আমার পরিবউ ডক্টর হতে চায়। আমি সবসময় থাকবো তোমার পাশে। কিন্তু এখন আমি ডক্টর হতে চাই না। গতকাল রাতে স্বপ্ন বদলে নিয়েছি। তবে কি হতে চাও বলো? 4-5টা বাচ্চার মা। অবাক হয়ে তাকালো পলক, চোখে মুখে বিস্ময়। আমি কিন্তু জানি কি করে বাচ্চার মা হতে হয়। মনে মনে শুকনো গলায় বিষম খেলো পলক। খুব খুব করে অনবরত কাঁদতে লাগলো। পলক থামুন তো, ন্যাকামি করতে হবে না। পলকের কাশি তবুও থামলো না। কিছুটা রেগে মাথায় চাটি মারলো অপা। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল অপার দিকে। শুনুন, আগে আমরা বন্ধু হব, বন্ধুত্বের থেকে ভালোবাসা হবে, তারপর সংসার হবে, তারপর বেবি প্ল্যানিং। ব্যাপারটা বেশ মজার, তাই না? এই মেয়েকে যতটা বাচ্চা ভেবেছিলাম ও ততটা বাচ্চা নয়। এ তো আমার থেকেও ফার্স্ট, বিড়বিড় করে বলল পলক। উফ, আপনি আমার কথাই শুনছেন না মন দিয়ে। বিরক্তি নিয়ে কথাটা বলেই অপা ঘুরে কপাল কুঁচকে পলকের দিকে তাকালো। পলকের নজর আটকে গেল তার পিচ্ছি পিচ্ছি ঠোঁটগুলোর দিকে। অপলক তাকিয়ে রইল। পলকের এরূপ দৃষ্টিতে অপাও যেন স্থির হয়ে গেল। দুজনেই ঘোরের মধ্যে আছে, গরম নিঃশ্বাসগুলো পড়ছে শুধু। দুজনে ঠোঁট কাছাকাছি আসতেই সশব্দে ফোন বেজে উঠল পলকের। হকচকিয়ে কোল থেকে উঠে ওয়াশরুমে দৌড় দিল অপা। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। কি হতে গিয়েছিল? ছিছি। দু হাতে মুখ ঢেকে মিনিট 20 ওভাবেই দাঁড়িয়ে রইল অপা। কি যে লজ্জা লাগছে তার, মনে হচ্ছে হাত সরালেই পলক তার মুখটা দেখে ফেলবে। বেশ কিছু সময় পর ফ্রেশ হয়ে আস্তে আস্তে দরজা খুলে উকি দিল অপা। না, রুমে কেউ নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে গুটি গুটি পায়ে রুম থেকে বেরিয়ে গেল। পলকের রুমের পাশের রুমটাতেই ঘুমায় অপা। যদিও 9টার মতো বাজে, তবুও চুপটি করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে রইল। এই মুহূর্তে পলকের সামনে সে যেতে পারবে না। অপা ভাবতে লাগলো, কিছুদিন আগেও যে লোকটাকে তার অসহ্য লাগতো, 3-4 দিনের ব্যবধানে এখন আর তাকে অসহ্য লাগে না। সবকিছু ভুলে জীবনে এগুতে চাই অপা। এই অসহ্য লোকটাই যে তার জীবনের পথ চলার বিশ্বস্ত সঙ্গী। মুচকি হাসল। ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পড়তেই ধরফড়িয়ে উঠে বসলো। পাশে পলক ঠোঁট চেপে মুচকি মুচকি হাসছে। এই আপনি এখানে কেন? আমার বউ তোতলা, কই আগে জানতাম না তো। একটা দুষ্টুমি হাসি হেসে বলল পলক। আমার সাথে শুয়েছেন কেন? ভয় করছিল। কি? মন খারাপ করে বলল পলক। ঢং করার জায়গা পান না? এই তুমি না বলেছ আগে বন্ধুত্ব তারপর ভালোবাসা, তাহলে দূরে দূরে থাকলে এসব হবে কি করে? এবার তুমি গেল অপা।
ঠিকই তো বলেছে। উনি দাঁতে নখ কাটতে কাটতে ভাবলো অপা। অপা শুয়ে পড়ো। ছোবেন না আমায়। ঠিকই তো বলেছেন উনি, দাঁতে নখ কাটতে কাটতে ভাবলো অপা। অপা শুয়ে পড়ল একটু ডিস্টেন্স রেখে। কিছুক্ষণ পর অপার কোমর টেনে একদম বুকের সাথে মিশিয়ে নিল পলক। অপা রাগী চোখে তাকিয়ে দেখল পলক ঘুমে আছে। তার মানে ঘুমের ঘোরে তাকে কাছে টেনে নিয়েছে। মুচকি হেসে হাতে মুখ ঢাকলো অপা। পলক বিজয়ীর হাসি হাসল। ছাদে বসে আছে পলক, তার কোলে বসে আচার খাচ্ছে অপা। আর পলক কিছু ফাইল চেক করছে। শীতের সকালের মিষ্টি রোদ দুজনের গাল মুখ ছুঁয়ে যাচ্ছে। হালকা রোদে বিশাল ছাদের মধ্যে পাটি বিছিয়ে বসে থাকতে বেশ ভালো লাগছে অপার। হঠাৎ করে অপা বলে উঠল। ফাইল চেক করতে করতে পলক শুধু হু করল। এই স্যার শোনেন আমার কথা। শুনছি। কাল কলেজে যাই। কেন? অনেকদিন যাই না, দম বন্ধ হয়ে আসছে। তাছাড়া ইরি তুলির সাথেও কথা হয় না সে কবে থেকে, অনলাইনেও আসছে না। আচ্ছা কাল যেও, আমি আসার সময় নিয়ে আসবো। অপা বেশ খুশি হলো। আবারও আচার খাওয়ায় মন দিল সে। ফাইল চেক করে সব রেখে অপার হাত থেকে আচারের বাটিটা নিয়ে নিল। রুকুচকে সেদিকে তাকিয়ে রইল অপা। এত খেলে পেট পাকাবে, আর খেও না। তাহলে আপনি খান। হুম, আমি এসব খাই না। কেন খান না একটু? হুম। ওকে, খেতে হবে না। তাহলে চলেন নিচে যাই। এখনই? ক্ষুধা লাগছে, ব্রেকফাস্ট করব না? এই তো কত আচার খেলে। আচারে পেট ভরে? ভরে না। না, চলেন তো। উঠে নিচে গেল দুজন। ব্রেকফাস্ট করার সময়েই একজন সার্ভেন্ট এসে জানালো অপার সাথে কেউ দেখা করতে এসেছে। অপা অবাক হয়ে ভাবলো কে তার সাথে দেখা করতে আসতে পারে। তিয়াস নাকি? বউ নিয়ে এসেছে? তাহলে তো এই বেটাকে আজ লাথাতে লাথাতে বাড়ির বাইরে নিয়ে যাবে। কিছুটা রেখে খাওয়া ছেড়ে উঠে গেল অপা। বসার ঘরে তেড়ে গিয়ে থেমে গেল। ধীরে সুস্থে জিজ্ঞেস করলো, কে আপনি? জি বলুন, কেন খুঁজছিলেন আমায়? সামনে থাকা লোকটা অপার মাথা থেকে পা অবধি চোখ বুলাচ্ছে। এমনভাবে দেখছে যেন অপা কোনো বস্তু আর সে কিনতে এসেছে। অপা নিজের মাথায় ওড়না টেনে নিল। পরনে ছিল রাউন্ড ফ্রক, সালোয়ার ওড়না। লোকটা এখনো চেয়ে আছে অপার দিকে। কি সমস্যা, কিছু বলছেন না কেন? এভাবে চেয়ে আছেন কেন? কে আপনি? কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলল অপা। ভেবেছিলাম সম্পত্তিতেই হবে, কিন্তু এখন দেখছি সম্পত্তির সাথে একটা বউ ফ্রি পাবো। এতে বাবার খুনের প্রতিশোধও নেওয়া হবে। ঠোঁট উল্টে বলল রিশান। ভাইয়ের লাগটাই খারাপ। ইস, আফসোস। চুল ঠিক করতে করতে ড্রয়িং রুমে এলো পলক। রিশানকে দেখে কিছু বলতে যাবে তার আগেই রিশান ডামা শুরু করে দিল। অপরাজিতা, তুমি আর তোমার বাবা আমার সাথে এইভাবে প্রতারণা করবে আমিই ভাবিনি। ছি 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 ছি। পলক চুপ হয়ে গেল। হাত দুটো ভাঁজ করে তীক্ষ্ণ নজরে তাকিয়ে রইল রিশানের দিকে। আপা হা হয়ে তাকিয়ে রইল রিশানের দিকে। রিশান এগিয়ে গেল পলকের কাছে। হাই মিস্টার নিশান, পলক আপার আমার বিয়ে হয়েছে 6 মাস আগেই। ওর বাবা নিজে দিয়েছেন, আমার কাছে সব প্রুফ আছে। বলে ব্রিফকেস থেকে সব কাগজপত্র বের করে পলকের হাতে দেয়। পলক এসব ড্রামা সম্পর্কে সব জানে, কারণ রিশান বাসায় ঢোকার ঠিক 2 মিনিট পরই তার মা তাকে কল করে সবটা জানিয়ে দেয়। 2 দিন আগেই ফেরার কথা ছিল তার, কিন্তু রিশান তাকে আটকে রেখেছে। আজ খুব কষ্টে রিশানের মা তাকে কল করতে দেয়। সেও যে বন্দি। রিশান, রিয়াদ, সৎ ভাই। পলক সব কাগজপত্র দেখে কিছুটা স্তম্ভিত হয়। খুব পাকাপোক্ত পেপারস। অপার বয়স 18 দেয়া, তার বাবার সাইন, এমনকি অপার নিজের সাইন, আরও অনেক কিছু। পলকের দমে যাওয়া দেখে রিশান মুচকি হাসে। সে জানে পলক তাকে চেনেই না, কিন্তু পলক তো তার জাতি গোষ্ঠী সব চেনে। অপা এরকম অভিনয় বাবা মেয়ে না করলেও পারতেন। কাট গলায় বলল পলক। অপা চিৎকার করে বলল, থামো তোমরা, কি শুরু করছো? হ্যাঁ, আমি এই লোকটাকে আজ প্রথম দেখেছি। মিস্টার পলক, পেপারস অনুযায়ী আপা এখন আমার ওয়াইফ। তার মানে আপনার সাথে বিয়েটা ফলস। নিশ্চয় ওকে নিয়ে যেতে পারি। পলক চুপ করে রইল। আপা চলো বলেই রিশান ওর হাত টানতে টানতে বাইরে নিয়ে গেল। অপা পিছু ফিরে সার সার করে চিৎকার করে ডাকছে। পলক কিছুই বলল না, আর না আটকাতে চেষ্টা করলো। পলক দীর্ঘশ্বাস নিয়ে অপার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে ফোন করলো।
রিশান অপাকে নিয়ে তার সৎমা আর তিশা বেগমের রুমে রেখে বাইরে গেল। অপা খুব কাঁদছিল। তিশা বেগম আর তার পাশে একজন মহিলাকে দেখে শান্ত হয়ে গেল। গুটি গুটি পায়ে তাদের দিকে এগিয়ে যেতেই তিশা বেগম অপাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন। অপা কিছুই বুঝছে না, তাই চুপ হয়ে আছে। তিশা বেগম বিছানায় বসে অপাকে তার পাশে বসালেন। বিশ্বাস করুন মা, আমার এই লোকটার সাথে কোনো বিয়ে টিয়ে হয়নি। লোকটাকে তো আর আমি চিনিই না। আমাদের বাসায় গিয়ে কী সব পেয়ার দেখিয়ে বলল আমাকে নাকি বাবা দাঁড়িয়ে থেকে 6 মাস আগে ওনার সাথে বিয়ে দিয়েছে। তারপর অনেক কাগজপত্র দেখালো। আর জানেন, আপনার ছেলে কিছু বলল না, আমাকে টানতে টানতে লোকটা নিয়ে চলে এলো। তবুও আপনার ছেলে কিছুই বলল না মা, দাঁড়িয়ে রইল শুধু। অভিমানী কণ্ঠে কথাগুলো বলল অপা পলকের মাকে। আমি জানি না। লোকটা কে মা? আপনাদের এ ঘরে এভাবে বন্দি করে রেখে গেল কেন? পলকের মা কিছু বলার আগেই পাশের জন বলে কেঁদে উঠলেন। মা, ও আমার ছেলে, আমার আগের ঘরের সন্তান। রিয়াদের নাম শুনেছ তো? ও আমার এ ঘরের ছেলে। আর রিশান আমার আগের স্বামীর সন্তান। ও যখন জানতে পেরেছে তোমার বাবা রিয়াদের সাথে তোমার বিয়ে ঠিক করছিল, কিন্তু তোমার বাবা আর রিয়াদের বাবা শত্রুতা করে একে অপরকে মেরে ফেলেছে, তখনও সম্পত্তির কথা জেনে এসব করছে। আমাদের আটকে রেখেছে যেন রিয়াদ বা পলক এ ব্যাপারে না জানে। আর কাগজ সব বানানো নকল মা, সব নকল। রিয়াদের মায়ের কথা থামতেই অপা বলে উঠল, বাবা, রাজীব আঙ্কেল তো একে অপরকে মারেনি, বাবা মেরেছে। আর অপাকে সম্পূর্ণ কথা শেষ করতে দিলেন না তিশা বেগম। চোখে ইশারা করাই চুপ করে গেল অপা। হ্যাঁ জানি, তোমার বাবাকে রাজীব মারেনি, তবে তার সহকারীকে মারতে বলেছেন এবং তিনিই শুট করে দিয়েছেন। দুজনই অপরাধী মা, দুইজনই অপরাধী। বলেই তিনি আঁচলে মুখ গুজে কাঁদতে লাগলো। অপার চোখের কোণেও পানিরা এসে ভর করেছে। সবাই কিছু সময়ের জন্য চুপচাপ হয়ে গেল। অপা নীরবতা ভেঙে বলল, মা, এখন আমরা এখান থেকে মুক্ত হব কি করে? আমি জানি মা, জানি না রে মা। তবে আমি খুব কষ্টে পলককে সব জানিয়েছি। পলক কিছু না কিছু করবেই। রিয়াদও তো মুম্বাই গিয়েছে। দুশ্চিন্তায় পড়ে গেল সবাই। কি করতে চাইছে রিশান? কাজে রাখতে এসেই ফেসে গেছে রিশান। পলক তার প্রত্যেকটা মুভমেন্ট ফলো করেছে। পুরাতন গোডাউনের সামনে রিশানকে পেয়ে গোডাউনে নিয়ে যায় পলক। ইচ্ছে মতো মার দেয়। রিশান পেরে না উঠে গার্ডসকে কল করে বলে ঘরের তালা খুলে দিতে। গোমরা মুখে বসে আছে অপা। পলক মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে আর মিটিমিটি হাসছে। রাত প্রায় অনেক হয়ে গেছে, তাই তিশা বেগম বললেন দুজনকে খেতে আসতে। অনেক ধকল গেছে, তাই বিশ্রামেরও প্রয়োজন। পলকের মাথা উঠিয়ে রেখে তিনি নিচে চলে গেল। পলক নিজের মাথা অপার কোলে রাখল। অপা কিছুটা রাগি চোখে তাকালো পলকের দিকে। মুচকি হেসে ঘুরে শুয়ে পড়ল পলক। নিঃশ্বাসগুলো অপার গায়ে লাগতেই কেঁপে কেঁপে উঠছে অপা। না পারছে পলককে সরিয়ে দিতে, না পারছে শুয়ে যেতে। চোখ মুখ শক্ত করে পলকের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তিশা বেগম নিচ থেকে ডাক দিতেই দুজন উঠল। একসাথে অমনি ঠুস করে মাথায় বাড়ি লাগলো দুজনের। অপা ভ্রুকুচকে পলকের দিকে তাকিয়ে আবারও জোরে পলকের মাথায় বাড়ি দিয়ে দিল। পলক মাথা ডলতে ডলতে অপার দিকে এগিয়ে আসতে লাগলো। অপা দৌড়ে নিচে চলে গেল। খাওয়ার সময়ও পা দিয়ে খোঁচা দিতে শুরু করলো পলক। অপা রাগী ভাব নিয়ে বলল, মা, দেখছেন আপনার ছেলে পা দিয়ে আমার পায়ে খোঁচা দিচ্ছে। পলক কাঁদতে শুরু করলো। তিশা বেগম মুখ টিপে হাসছেন, তবুও শান্ত গলায় বলল, তুই লাগিয়ে দে 2-1টা, থাম, ঘরে যেয়ে দিস। পলকের কাশি আরও বেড়ে গেল। কোনো রকম 2-4টা গিলে ঘরে চলে গেল পলক। অপা দাঁড়িয়ে রইল টেবিলের কোনায়। তিশা বেগম ধীরে সুস্থে সব গুছিয়ে রাখলো। অপার মাথায় হাত বুলিয়ে বলল, যা ঘুমাতে যা। অপা তিশা বেগমকে জড়িয়ে ধরল। সরি মা, সরি ফর এভরিথিং। তোর বোকা মেয়ে, মায়ের কাছে সন্তানের কোনো দোষ থাকে নাকি? যা ঘরে যা। আমি আজ তোমার সাথে ঘুমাই। তিশা বেগম কিছু বলতে যাবে তার আগেই কোত্থেকে যেন পলক এসে বলল, মা, তুমি এখনো ঘুমাতে যাও না কেন? অপা আমার মাথা ব্যথা করছে, চলো মাথা টিপে দিবে। বলেই হাত ধরে টেনে ঘরের দিকে চলে গেল।
তিশা বেগম মুচকি হেসে ঘরের দিকে গেলেন। আপা হা হয়ে তাকিয়ে রইল পলকের দিকে। দিন, সপ্তাহ, মাস যেতে লাগলো। আপার কলেজ আর পলকের অফিস। দিন শেষে গল্প, আড্ডা, খুনসুটি বেশ ভালোই কাটছে দিনগুলি। তবে কোথাও যেন অপার মন ভালো নেই। ছাদে এলোমেলো চুলে বসে আছে অপা। তিশা বেগম ছাদে গিয়েছিল কাপড় তুলতে। এক কোনায় অপাকে বসে থাকতে দেখে তিনি উদ্গ্রীব হয়ে কাছে গেলেন। অপার কাঁধে হাত রাখতেই চমকে উঠল অপা। শুকনো মুখে মুখ তুলে তাকালো। কি হয়েছে মা তোর? আদুরে কণ্ঠে বললেন তিশা বেগম। মুখ গোমড়া করে রেখেছে অপা, কিছু বলছে না। কি হলো বল? তোমার ছেলে আমাকে কেন বিয়ে করছে মা? সে তো আমাকে ভালোই বাসে না। তিশা বেগম চুপ করে রইলেন। তারপর হাসার চেষ্টা করে বলল, কি বলেছে? তোকে খুব ভালোবাসে। কচু তো। তুই বস, আমি আসছি, তারপর তোর সব কথা শুনবো। অপা আগের নাই চুপ করে বসে রইল। কিছুক্ষণ পর তিশা বেগম এক বয়াম আচার আর তেল চিরুনি আনে। আবার পেছনে ছাদে পা মেলে বসে পড়ে। মিনি করে তেল দিতে দিতে বলল, বল তো মা, কি হয়েছে? নে আচারটা খা, আর বল সবটা খুলে। বয়াম খুলে অনেকটা আচার একসাথে মুখে পুরে নিল অপা। জানো, কাল কলেজে গিয়েছি। তারপর ইনায়া আমার বেস্ট ফ্রেন্ড, ওর গত সপ্তাহে বিয়ে হয়েছে। ওর হাজব্যান্ড ওকে নিয়ে হানিমুনে গিয়েছে। আর কত আদর করেছে জানো? তিশা বেগমের খালি গলায় বিষম খেল। ছেলের বউ কখনোই শাশুড়িকে এসব বলেছে বলে জানা নেই তিশা বেগমের। তিনি নিজেকে সামলে বলল, পলক তো তোকে কত কেয়ার করে, আদর করে। কই কই আদর করে? কেয়ার আর আদর কি এক হলো? তোমার ছেলে তো আমায় ছুতেও চায় না। রাতে ঘুমালে যদি তার কাছে ভুলে চলে যায়, ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে বিছানার এক কোণায় রেখে দেয়। এটাকে বুঝি ভালোবাসা বলে বলো? তিশা বেগম চুপ করে অপার চুলে বিনুনি করে দিল। উঠতে উঠতে বলল, জানি না বাপু, কোনটা ভালোবাসা কোনটা কি, বয়স হয়েছে কি না। আমি যাই, অনেক কাজ পড়ে আছে। দ্রুত পা চালিয়ে নিচে চলে গেল তিশা বেগম। অপা বিষণ্ণ মনে বসে রইল, আচারের বয়ামটা দূরে সরিয়ে। মনে মনে কঠোর পণ করে বসল। পলক তাকে ভালোবাসার না পর্যন্ত সে কোনো কথা বলবে না তার সাথে, কোনো কথাই না। 3 দিন পার হয়ে গেল। আপা পলকের সাথে কোনো কথা বলে না, হুহা করে শুধু। পলক তার মাকে জিজ্ঞেস করলে সেও কিছু বলে না। খুব সকালে বাড়ির বাইরে চলে গেছে পলক। আপা 7টায় ঘুম থেকে উঠে পায়নি তাকে। সারাদিন বিষণ্ণ মনে কলেজে বসে কাটায় অপা। একটা ক্লাসও করেনি, সামনে পরীক্ষা। সে খেয়াল নেই বললেই চলে। তার মাথায় রাজ্যের যত সব এলোমেলো চিন্তা ঘুরঘুর করছে। বিকেল 4টায় বাড়ি ফিরে অপা, কিছুটা ভয় নিয়ে যে ঠিক 1টায় বাড়ি চলে যায়, সে আজ 4টায় বাড়ি ফিরেছে। এটা নিয়ে নিশ্চয় পলক খুব রাগারাগি করবে। মাও চিন্তা করবে, কি উত্তর দিবে অপা। অযথা বসে থেকে দেরি করে ফিরেছে এটা বললে তো আরও বকা খাবে। গুটি গুটি পায়ে বাড়িতে প্রবেশ করলো অপা। কিন্তু পরিবেশ এত স্বাভাবিক দেখে নিজেই যেন অস্বাভাবিক হয়ে গেল। তিশা বেগম অপাকে দেখে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, কি রে, এত লেট হলো কেন? ক্লাস ছিল বুঝি? অপা দায়সারাভাবে উত্তর দিল। তিশা বেগম অপার উত্তর শুনে রান্নাঘরে চলে গেল। অপা নিজের রুমে যেয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর খাবার খেয়ে ছাদের দিকে রওনা হলো। পেছন থেকে পলক ডেকে বলল, অপা ছাদে যেও না, ঢালাইয়ের কাজ চলছে। অপা চাইছিল বলতে, কই আমি তো কোনো ঢালাইয়ের কাজ দেখলাম না, ভাঙাও দেখলাম না, কিন্তু কথা বাড়াতে চায় না বলে চলে গেল নিজের রুমে। পলক অপার চলে যাওয়া দেখে মুচকি হাসল। রাত 9টা। অপা বই রেখে নিচে এলো। মা মা বলে ডাকতে লাগলো। পলক ছাদ থেকে হুড়মুড় করে নেমে বলল, মা একটু তৃষ্ণা আন্টিদের বাসায় গেছে, তুই চিনোই তো, আজ ওখানে থাকবে, তার শাশুড়ির প্রেশার উঠেছে তাই। ও, ছোট করে উত্তর দিল অপা। পলক আবার ছাদে চলে গেল। অপা নিজের খাবার খেয়ে নিল। পলককে ডাকলো না পর্যন্ত। তারপর সব গুছিয়ে ঘরে যেয়ে বিছানায় গায়ে লিয়ে দিয়ে চোখ বন্ধ করতেই একটা অ্যালার্ম বেজে উঠল। ঠিক 10টা বাজে। এই সময় কে অ্যালার্ম দিল? ঘড়িটা হাতে নিয়ে অফ করে রাখতে নিলেই দেখলো একটা চিরকুট। তাতে লেখা, পাশের ঘরে যাও। অপা ভ্রু কুঁচকে সেটার দিকে কতক্ষণ তাকিয়ে রইল। কিছুক্ষণ বসে থেকে উঠে পাশের ঘরে গেলে বিছানার কাছে যেতে যেতে চারদিকে চোখ বুলালো। বিছানার ঠিক মাঝখানে একটা প্যাকেট আর তার পাশে একটা চিরকুট। শাড়িটা পরে নাও, ছাদে আসো। প্যাকেট থেকে একটা গোল্ডেন লালে মিক্স শাড়ি বেরোলো, সাথে কিছু অর্নামেন্টস।
অপার মাথায় কিছু একটা খেলে গেল। মুহূর্তেই মন ভালো হয়ে গেল তার। প্রায় 20 মিনিট সময় লাগলো অপার রেডি হতে। তবে শাড়িটা ঠিকভাবে পরতে পারেনি, অভ্যাস নেই কিনা কোনো রকম পেঁচিয়ে নিয়ে সেজে নিল। কাজের চুড়িগুলো বেশ মন কাড়ল অপার। গুটি গুটি পায়ে ছাদের দিকে রওনা হলো অপা। দরজায় আলতো করে ধাক্কা দিয়ে মর্মর শব্দ করে দরজাটা খুলে গেল। ছাদে পা রাখতেই চমকে গেল অপা। পুরো ছাদ জুড়ে হাঁটছে বেলুন, তাতে লেখা ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। রেলিং জুড়ে মোম জ্বলছে, লাল নীল হলুদ সাদা নানা রঙের মোম। বাকরুদ্ধ হয়ে গেছে অপা, পিন পত নীরবতা বিরাজ করছে। হঠাৎ কারো নিঃশ্বাস কানের কাছে এসে পড়ল। এই নিঃশ্বাস বড্ড চেনা অপার, বড্ড চেনা। ঘাড় ঘুরালো না অপা, একই রকমভাবে সামনে তাকিয়ে রইল অবাক চোখে। অপার চোখে হাত রেখে রেলিংয়ের কাছে নিয়ে আসলো পলক। চোখ থেকে হাত সরাতেই আকাশের দিকে তাকাতে বলল। 3-4টা বাজি ফুটল আই লাভ ইউ। দূরে লেখাটা দেখে অপা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে পলকের দিকে। তোমার হাজব্যান্ডটা আনরোমান্টিক নয়? ফিস ফিস করে বলল পলক। অপাকে কোলে তুলে হাঁটা ধরল নিচের দিকে। রুমে এসে আরেক দফা অবাক হলো অপা। পুরো ঘর জুড়ে হাঁটছে বেলুন, তাতে লেখা ভালোবাসি। বিস্ময়ে চোখ জুড়ে পানি চলে এলো অপার। পলকের এতক্ষণে খেয়াল এলো অপার শাড়ির দিকে। হো হো করে হেসে উঠল পলক। ঘর কাঁপিয়ে হাসছে পলক। হঠাৎ পলকের বুকে ঝাঁপিয়ে পড়ল অপা, খুব শক্ত করে আঁকড়ে ধরল পলককে। হো হো করে কেঁদে উঠল। থমকে গেল পলক। কপালে চুমু খেয়ে আলতো করে কোলে তুলে নিয়ে বারান্দায় বেতের সোফায় বসালো। পলকের কাঁধে মাথা রেখে অপা বসে আছে। একটা কথা শুনবে অপরাজিতা? বলুন। তুই যখন একদম ছোট ছিলে, বয়স 13 কি 14, তখন থেকেই ভালোবাসি আমি তোমায়। তোমাকে তখন আমি কম কম দেখতাম, ততটা দেখতে পারতাম না। তবু কেন যেন মনে হতো তোমায় মিস করতাম। আস্তে আস্তে বড় হতে লাগলাম, বুঝলাম আমি তোমায় ভালোবাসি। বলে উঠতে পারিনি, জানি না কেন। ভাবতাম তুমি আমায় মেনে নিবে, তুমি তো আমায় সহ্যই করতে পারো না। কিন্তু কয়েকদিন তোমায় লক্ষ্য করছিলাম, তোমার মন খারাপ, চুপচাপ থাকা, একা বসে থাকা, পড়ায় অমনোযোগী হওয়া। তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে যোগাযোগ করলাম, তোমার মন খারাপের কারণ জানতে পারলাম না। তবে তোমাদের কথোপকথনে শুধু আজ করতে পেরেছি। অপা কখনো ছেড়ে যেও না, ভুলও বুঝো না, ভালোবাসি তো। অপা খুব শক্ত করে আঁকড়ে ধরল পলককে। কানে ফিসফিস করে বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। মুচকি হাসলো পলক। আলতো করে অপার ঠোঁট জোড়ায় বিচরণ শুরু করলো। ছাড়তেই বুকে মুখ লুকিয়ে ফেলল অপা। লজ্জায় যেন একদম কুকড়ে গেল। পলক মুচকি হেসে তাকালো বাহিরে। আবছা কুয়াশার আড়াল থেকে চাঁদটাও যেন উকি দিয়ে আসছে। ভালো থাকুক ভালোবাসাগুলো।